ফাঁসি হবে না উজ্জ্বল? শুনেছ কি বলছেন মিসেস দত্তগুপ্ত? আমার নাকি ফাঁসি হবে না। এই শীতে মর্নিং ওয়াক? বাপ, ও যারা করে তারা মানুষ নয়, কোনো পাহাড়বাসী অপদেবতা। অসভ্যতা করো না, ওরা পাগল না, পাগল তোমরা। ভেতরে আসতে পারি? আমার নাম সমরেশ দত্তগুপ্ত, ইনি আমার স্ত্রী। নমস্কার, আমি দময়ন্তী দত্তগুপ্ত। আমরা কি কোনো রকম সাহায্য করতে পারি? বাহ বাহ, অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা তো আপনার। আপনারাই বোধহয় ক্রিস্টাল ভিলার নিউ অতিথি, তাই না? আসুন, ভেতরে আসুন। খেল শুরু হয়ে গেছে। গোপনে তোমারি শাখা কত ভালোবাসি। আশ্চর্য, ভারী আশ্চর্য। চলুন মিস্টার দত্তগুপ্ত, আপনাকে আবার যেতে হবে, বেশি দেরি করে রাখিনি, কি বলেন? Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্লিজ ডু নট সাপোর্ট পাইরেসি। মনে রাখবেন, পাইরেসি হল দণ্ডনীয় অপরাধ। বাংলা সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে পর্বত বহ্নিমান। শুরু হচ্ছে আজকের গল্প পর্বত বহ্নিমান। গল্প পাঠে আমি স্বর্ণাভ। প্রায় ঘণ্টাখানেক হলো রোদ উঠেছে, কুয়াশা অনেকটাই কেটে গেছে। কেবল নিচে খাদের মধ্যে তার কিছুটা দুষ্টু ছেলের মতো ঘাপটি মেরে রয়েছে সূর্যি মাস্টারের দৃষ্টি এড়ানোর মতলবে। কাছের পাহাড়গুলো এখন স্পষ্ট দেখা যাচ্ছে, দূরের পাহাড়গুলো স্পষ্টতর হবার প্রত্যাশায় অ্যাটেনশন হয়ে প্রস্তুত হয়ে রয়েছে। সামনেই সর্পিল মাউন্ট ভিউ রোড এঁকে বেঁকে ওপরে উঠে সামনের কালো পাহাড়টার গলায় একটা পাক দিয়ে তার পেছনে অদৃশ্য হয়ে গেছে। সেই শান্ত নির্জন মহিমময় বিরাটত্বের দিকে দৃষ্টি প্রসারিত করে মুগ্ধ দময়ন্তী স্থির হয়ে বসেছিল। হঠাৎ দূরে দুটি চলমান বস্তু ওর দৃষ্টি আকর্ষণ করল। বাঁকের মুখে দুজন প্রাতঃভ্রমণকারী উদয় হয়েছেন। তাদের বয়স এত দূর থেকে বোঝা যাচ্ছে না বটে, তবে দুজনেই যে দীর্ঘদেহী ও স্বাস্থ্যবান তা বোঝা যাচ্ছে। দুজনেরই পরনে হাফ প্যান্ট, রংচঙা পুলোভার, তদ্রূপ মাফলার, হাতে ওয়াকিং স্টিক। তফাতের মধ্যে একজনের চোখে চশমা ও মাথায় বেড়ে, অন্যজনের এসব বালাই নেই। পাশের চেয়ারের ওপরের একটি কম্বলের স্তূপকে সম্বোধন করে দময়ন্তী বলল, ওই দুজন ভদ্রলোকের দিকে তাকিয়ে একবার দেখো দেখি, কি সুন্দর সকাল হতে না হতেই মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন। আর তুমি কি না? কম্বলের স্তূপ ফ্যাসফ্যাসে গলায় বলল, এই শীতে মর্নিং ওয়াক? বাপ, ও যারা করে তারা মানুষ নয়, কোনো পাহাড়বাসী অপদেবতা। এই কম্বলের ভিতরেই আমার পেটের নাড়িগুলো পর্যন্ত জমে বরফ হয়ে যাচ্ছে। দময়ন্তী আপত্তি করতে যাচ্ছিল, কিন্তু একটা চাপা আর্তনাদ শুনে চোখ তুলে তাকালো। দরজার কাছে কখন যেন আরেকটি কম্বলের স্তূপ এসে দাঁড়িয়েছে। আর্তনাদটা এলো তার ভেতর থেকেই। আপনার আবার কি হলো? ওই লোক দুটোকে দেখেছেন? পাগল নাকি? এই শীতে প্রায় উলঙ্গ হয়ে রাস্তায় বেরিয়েছে। রমলা চা বানাচ্ছিল, চেঁচিয়ে বলল, অসভ্যতা করো না, ওরা পাগল না, পাগল তোমরা। পাহাড়ে বেড়াতে এসে পর্যন্ত সেই যে তুই মূর্তিমান কম্বলের ভেতরে ঢুকেছ আর বেরোবার নামটি নেই, তাহলে আর পাহাড়ে বেড়াতে আসা কেন? বেশাক এই প্রশ্নের জবাব নাড়ু মামাই বের করতে পারেননি। আমি তো নস্যি। লাখ কথার এক কথা বলেছিলেন নাড়ু মামা, থামলে কাঁপুনি, চললে হাঁপানি। কেন রে বাপু? এই বেড়েছে,
উদ্দাম উলঙ্গ লোক দুটো দেখছি এই দিকেই আসছে, জ্বালিয়ে মারলে রে। বলে বিদ্যুৎ বেগে ঘরের ভেতরে অদৃশ্য হয়ে গেল। চেয়ারের স্তূপটি অবশ্য যেখানে ছিল সেখানেই রয়ে গেল, তার মধ্যে এতটুকুও চাঞ্চল্য দেখা গেল না। ইতিমধ্যে প্রাতঃভ্রমণকারী দুজন গেটের কাছে চলে এসেছেন। এখন এদের স্পষ্ট দেখা যাচ্ছে। একজন বয়স্ক বৃষস্কন্ধ বিশালকায় পুরুষ, কানের দুপাশে পাকা চুলের গুচ্ছ ছাড়া শরীরে আর কোথাও জরার চিহ্ন মাত্র নেই। এরই মাথায় বেড়ে, চোখে চশমা, মুখে শান্ত সৌম্য হাসি। অপরজন যুবক, ইনিও তাঁর বয়স্ক সঙ্গীর মতোই স্বাস্থ্যবান, যদিও প্রস্থে বোধ হয় একটু কমই হবেন। মাথার চুল ছোট ছোট করে ছাঁটা, মুখে একটা শিষ্ট গাম্ভীর্য। দময়ন্তী উঠে দাঁড়িয়েছিল। ওকে দেখে বয়স্ক ভদ্রলোক তার হাসিটি আরও প্রসারিত করে ইংরেজিতে বললেন, ভেতরে আসতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। গেট খুলে বাঘের মতো পা ফেলে লন পেরোতে পেরোতে ভদ্রলোক বললেন, আমি কাল বিকেলে লক্ষ্য করলুম যে এ বাড়িতে অতিথির আগমন হয়েছে। আমার বাড়ি এই মাউন্ট ভিউ রোডের শেষে, ওই পাহাড়ের চূড়োয়। মাঝখানে কোনো বাড়িঘর নেই, কাজেই আপনারা হলেন আমার প্রতিবেশী। সেই হিসেবে আপনার সঙ্গে আলাপ করা কর্তব্য মনে করে চলে এলুম। বলতে বলতে ভদ্রলোক লন থেকে বারান্দায় উঠে এলেন। হাত জোর করে নমস্কার করে বললেন, আমার নাম বিএস রায়, আর ইনি আমার বন্ধুর ছেলে। দময়ন্তী প্রতি নমস্কার করে কম্বলের স্তূপের দিকে চেয়ে দেখল, তার ভেতর থেকে বেরিয়ে আসছে নমস্কারের ভঙ্গিতে একজোড়া কম্পিত হাত, আর সেই সঙ্গে ফ্যাঁস ফ্যাঁসে গলা। আমার নাম সমরেশ দত্তগুপ্ত। ইনি আমার স্ত্রী দময়ন্তী, আর ইনি আমার বন্ধুর স্ত্রী রমলা সেন। হা 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 হা, ঠিকই ধরেছি যে আপনারা বাঙালি। বাঙালি ছাড়া আর এমন ভবঘুরে জাতার কে আছে যে এমন পাণ্ডব বর্জিত জায়গায় বেড়াতে আসবে? কিন্তু বেড়াতে এসে এমন শীত কাতর হয়ে পড়লে কি চলবে? উঠুন, হাত পা খেলান, রাস্তা দিয়ে এক চক্কর দৌড়ে আসুন, দেখবেন শীত বাপ বাপ করে পালিয়ে গেছে। সে আপনি এখানে থাকেন তাই অমন কথা বলতে পারেন। আমার জীবনে তো এরকম শীত এর আগে কখনো আসেনি। হাত পা সব পেটের মধ্যে সেঁধিয়ে গেছে, দৌড়বো কি দিয়ে? শিবেন এই সময় পর্দা ঠেলে বারান্দায় প্রবেশ করল। ওর পুলিশ ইউনিফর্মের ওভারকোট, হাতে গ্লাভস আর মাঙ্কি ক্যাপ পরিহিত চেহারার দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শিবেন নির্বিকারভাবে নমস্কার করে বলল, নমস্কার, আমার নাম শিবেন সেন। রায় সাহেব এবার বিশদভাবে তাঁদের পরিচয় দিলেন। আমার নাম ব্রতিশেখর রায়, আর ইনি উজ্জ্বল মজুমদার। সার্থক নামা ছেলে, দেশের মুখ উজ্জ্বল করেছে। উজ্জ্বল বিনীত অথচ দৃঢ় কণ্ঠে বাধা দিয়ে বলল, ও কথা থাক না কাকাবাবু, বরং আপনার কথা বলুন। আপনিও তো সার্থক নামা। গত 20 বছরই দুর্গম জায়গায় পড়ে থেকে ব্রত পালন করছেন, দেশের দশের উপকার করছেন। এ আবার ব্রতী নাকি? আমি বৈজ্ঞানিক, এ তো আমার কর্তব্য। আমার গবেষণায় যদি দেশের উপকার হয় তো সেটা আমার সৌভাগ্য। রমলা দুজনকে চা এগিয়ে দিতে দিতে প্রশ্ন করল, আপনি কি নিয়ে গবেষণা করছেন ব্রতিশেখর বাবু? আমি সার এবং কীটনাশক ওষুধ নিয়ে গবেষণা করি। আপনারা চাষবাস সম্পর্কে খোঁজ রাখেন কিনা জানি না, রাখলে নিশ্চয়ই BY 310 অথবা BX 500 কীটনাশকের নাম শুনেছেন। একটি বিদেশি সংস্থা আমার ফর্মুলায় এগুলো ব্যবসায়িক ভিত্তিতে তৈরি করে বাজারে ছাড়ে। আমাকে যা দেয় তাতে গবেষণা চালিয়ে যাওয়া চলে। কিন্তু আপনার গবেষণা কি কলকাতায় হতে পারে না? আপনি বছরের পর বছর এখানে পড়ে না থেকে কলকাতায় গবেষণা করলে আপনার পরিচয়ের গণ্ডিও তো কত বেড়ে যাবে। পরিচয়ের গণ্ডি যাতে না বাড়ে সেজন্যই তো এখানে থাকা।
যাদের প্রয়োজন তারা নিজেরাই আমার কাছে আসে। তাছাড়া এখানকার আবহাওয়া আমার গবেষণার পক্ষে অনুকূল। আচ্ছা, এবছর সায়েন্স কংগ্রেসের ফলিত রসায়ন বিভাগের সভাপতি ডক্টর বিএস রায় কি আপনি নাকি? আবার সলজ্জভাবে মাথা নাড়লেন প্রতিশেখর। তারপর যেন কথাটা ঘুরিয়ে দেওয়ার জন্যেই বললেন, আপনি এবার উঠুন সমরেশবাবু, এত বেলা হলো, একটু ঘুরে টুরে দেখে আসুন জায়গাটা। সমরেশ কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো, বলল, হ্যাঁ, এই যে যাই। শিবেন এতক্ষণ স্থানুবৎ বসেছিল। সমরেশের নড়াচড়া দেখে যেন উৎসাহিত হয়ে উঠে হঠাৎ উজ্জ্বলকে বলল, চলুন বাগানটা একটু ঘুরে আসি, কি সুন্দর রোদ উঠেছে। উজ্জ্বল উঠে দাঁড়ালে দুজনে বাগানে নেমে গেল। ব্রতিশেখর কিছুক্ষণ পেছন থেকে দুজনকে দেখলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেললেন। দময়ন্তী মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, উজ্জ্বলবাবু কোনো একটা অসুবিধায় পড়েছেন না? ব্রতিশেখর চমকে ফিরে তাকালেন, বললেন, ঠিক বলেছেন। আপনি কি করে বুঝলেন? ওর চোখের দৃষ্টি দেখে। সৈন্যবাহিনীর বীরচক্র পাওয়া তরুণ অফিসার, আমি ওর চোখে আশা করেছিলাম উল্লাস, কাউকে কেয়ার করিনে ভাব, নিজেকে জাহির করার ইচ্ছে এবং হয়তোবা দাম্ভিকতা, কিন্তু দেখতে পাচ্ছি সেখানে একটা ক্লান্ত, বিষণ্ণ, চিন্তিত ভঙ্গি। সেটা স্বাভাবিক নয়। বাহ বাহ, অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা তো আপনার। আপনি আমাদের সকলকেই তুমি করে বলবেন, সেটাই বোধহয় ভালো শোনাবে। বেশ বেশ, তাই না হয় বলা যাবে। তুমি শিক্ষিত, বুদ্ধিমতী, তোমার সঙ্গে কথা কয়ে সুখ আছে। তা তুমি যা সন্দেহ করেছো সেটা নেহাত ভুল নয়। ব্যাপারটা আমারও নজরে পড়েছে এবং তার ফলে বেশ অশান্তিতে আছি। আমরা কি কোনো রকম সাহায্য করতে পারি? না, আমার মনে হয় না এই ব্যাপারে সাহায্য করার কিছু আছে। ত্রিয়াশ্চত্রিয়াঙের মর্ম কে বুঝবে? ব্যাপারটা কি জানো? উজ্জ্বল আমাদের হবু জামাই, মানে আমার এবং আমার স্ত্রীর সেটাই বড় ইচ্ছে ছিল। তুমিই বলো, এরকম আদর্শ ছেলে আজকালকার দিনে কোথাও পাওয়া যায়? আমার ওই একটি মেয়ে, ভেবেছিলুম এ বিয়েতে সে খুশিই হবে। তা মেয়ে রাজি হচ্ছে না? ঠিক রাজি হচ্ছে না তা নয়, মানে মেয়েদের ব্যাপার আমি ভালো বুঝি। যারা গল্প শুনছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক। এতদিন জানতুম রাজি, ইদানিং মনে হচ্ছে অন্যরকম। ব্যাপার হলো, ছেলেটি অনেক দিনই আমাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ। ওরা দুজনে বাল্য বন্ধু বলতে পারো। ছুটি ছাটাতে যখন আমার দুই পরিবারে একত্র হতুম, তখন তো মনে হতো ওরা যেন পরস্পরকে দেখবার জন্য ব্যাকুল হয়ে আছে। বিএসসি পাস করে উজ্জ্বল যখন সৈন্যবাহিনীতে ঢুকলো, তখন দেখছি সমী, মানে আমার মেয়ে শর্মিষ্ঠা, কি আনন্দ, প্রায়ই চিঠি লিখত। উজ্জ্বল কমিশন পাওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধ বাঁধল। যুদ্ধ শেষ হওয়ার পর পোস্টিং পেল উত্তর পূর্ব সীমান্তে। কাজেই ও বেশ কিছুদিন আসতে পারে। তারপর পরপর ওর বাবা আর মা মারা গেল, আবার যুদ্ধ বাঁধল। এসব কারণে ও মাঝে মাঝে দু একদিন ছোট ছোট ভিজিট ছাড়া এদিক মারাতেই পারেনি। এবার লম্বা ছুটি নিয়ে এসেছে, বুঝতে পারছি মনস্থির করেই এসেছে, অথচ সমী পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। সেটা এতদিনের অদর্শনের অভিমান নিশ্চয়ই। দেখুন না, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এটা বোধহয় ঠিক অভিমানের ব্যাপার নয়। সমীকে দেখলে বুঝতে পারতে যেন কি একটা হয়েছে ওর। যেদিন থেকে উজ্জ্বল এসেছে সেদিন থেকে ও কেমন গম্ভীর, রুক্ষ, বদমেজাজি, আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। কারোর সঙ্গে কথা বলে না, হাসে না, এমনকি আমাকে দেখলে পর্যন্ত সরে যায়। ডাকলে সাড়া দেয় না,
অথচ সমী কিন্তু আসলে অত্যন্ত ফুর্তিবাজ মেয়ে। যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ হইচইয়ের শেষ থাকে না। নয়তো ভেবে দেখো, এখান থেকে প্রায় 20 মাইল দূরে শহরের কলেজে গিয়ে 4 বছর পড়াশোনা করেছে, কিন্তু তার জন্য কোনো দিন বলেনি বাবা আমার শরীর খারাপ লাগছে, কি কষ্ট হচ্ছে। কলেজ থেকে ফিরতো নাচতে নাচতে। সেই মেয়ে ঠিক উজ্জ্বল আসার পর থেকেই কেমন শক্ত কাঠের মতো হয়ে গিয়েছে। দুজনের মধ্যে চিঠিপত্র লেখালেখি হতো না? না, উজ্জ্বল একেবারেই চিঠি লিখতে পারে না। সমীও কখনো পাতার পর পাতা চিঠি লেখার টাইপ না, কিন্তু সেটা কিছুই ইঙ্গিত করে না। গত যুদ্ধের সময় দেখেছি সমী সারাক্ষণ রেডিওর সামনে বসে আছে। ছাম্বো সেক্টরে উজ্জ্বল যখন বীরত্বের জন্য বীরচক্র পেল, তখন ওই আমাকে প্রথম কাগজটা এনে দেখালো এবং তার পরদিনই একটা বিরাট টেলিগ্রাম পাঠালো। এইসব যে কি ব্যাপার আমি তা কিছুই বুঝিনি। এদিকে উজ্জ্বলের ছুটি ফুরিয়ে আসছে। সঙ্গত কারণেই ও একটা স্পষ্ট কথা জেনে যেতে চায়, অথচ পারছে না। সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। রমলা বলল, আমার মনে হয় নিশ্চয়ই অন্য একটি ছেলে। না না, তা নয়, একেবারেই তা নয়। সন্দেহটা স্বাভাবিক বটে, তবে একদম অমূলক। অন্য কোনো ছেলে হলে তার চিঠিপত্র নিশ্চয়ই আসতো, তা আসে না। সেক্ষেত্রে হতে পারে কোনো স্থানীয় ছেলে। সেরম কারোর অস্তিত্ব আমার জানা নেই। তাছাড়া সমী যে ধরনের মেয়ে তাতে সে লুকোচুরি খেলবে তা আমার মনে হয় না। যদি সেরকম কিছু হতো তাহলে ও নিশ্চয়ই উজ্জ্বলকে সোজাসুজি বলে দিত এবং আমাকেও বলতো। ও আমাকে জানে আমি কনজারভেটিভ নই। কোনো লোকাল রিক্সাওয়ালাকে বিয়ে করতে চাইলেও আমি বাধা দেব না। তাছাড়াও যথেষ্ট রোজগার করে, কারোর তোয়াক্কা করার ওর কথা নয়। কাজেই উজ্জ্বলকে স্পষ্ট বলে দেওয়াতে ওর কোনো অসুবিধে তো দেখছি না। আমার মনে হয় উজ্জ্বলকে বোধহয় সেরকম কিছু বলেনি। কেন বলেনি কে জানে, নিজেও কষ্ট পাচ্ছে, সবাইকে কষ্ট দিচ্ছে। আপনি বললেন শর্মিষ্ঠা রোজগার করে, এখানে কি ও চাকরি বাকরি করে? না, চাকরি করে না। 3 বছর আগে MA পাস করেছে। তারপর থেকে ঘরে বসেই রোজগার করে। নানান ইংরেজি পত্রপত্রিকায় প্রবন্ধ লেখে, সাহিত্য বা শিল্পের ওপর। ওই বড় শহরের একটা কাগজে নিয়মিতই বইয়ের সমালোচনা লেখে। যা পায় তা একজনের পক্ষে যথেষ্টেরও বেশি। আশ্চর্য, ভারী আশ্চর্য। বিয়ের ব্যাপারে গন্ডগোলটা আমার কিন্তু তা মনে হয় না। আরে উজ্জ্বল মজুমদার লড়াকু লোক, ওদের কি আর ওসব অন্যমনস্ক হলে চলে? প্রিয়া নেহি আয়েগি, কই পাত নেই। একটা স্টেন গান নিয়ে ধরাধর গুলি চালিয়ে প্রিয়াকে জিপে তুলে ভাগল না, সেই হলো বিরচিত কাজ। সেসব ছোট লোক বীরদের কাজ। মজুমদার ভদ্রলোক, সে কথা ভুলে গেলে চলবে কেন? তবে তুমি যা বললে সেটা অদূর ভবিষ্যতে হওয়া অসম্ভব নয়। আমার কিরকম মনে হচ্ছে কোথাও একটা আগুন লেগেছে। পর্বত বন হিমান ধুমাত। তোমার যত বাড়াবাড়ি, কোথাও কিছু নেই, ধুম আবিষ্কার করে বসে আছো। শিবেন ভ্রুকুটি করে বলল, সত্যি? ধুম আবার আপনি কোথায় দেখলেন? ব্রতিশেখর বাবুর মেয়ে তার পছন্দ করা জামাইকে পছন্দ করছে না, এ তো নিত্যই ঘটছে। এতে অস্বাভাবিক কি আছে? ঘটনাটা অস্বাভাবিক হয়তো নয়, কিন্তু এর ডিটেলগুলো অস্বাভাবিক। দেখুন, মেয়ে আর হবু জামাই বাল্যবন্ধু। সে বন্ধুত্ব কালক্রমে ভালোবাসাতেই পরিণত হয়েছে। হবু জামাইয়ের কল্যাণ অকল্যাণ নিয়ে মেয়ে চিরদিনই উদ্বিগ্ন, তার সম্মানে উল্লসিত। অথচ তাকে বিয়ে করার নামে মেয়ের তরফে পাওয়া যাচ্ছে কঠিন নীরবতা। এটা স্বাভাবিক নয়। এটাও স্বাভাবিক হতো যদি জানা যেত যে মেয়েটির জীবনে দ্বিতীয় কোনো পুরুষের আবির্ভাব ঘটেছে। তাও হয়নি। তাহলে কি কারণে মেয়েটি শিক্ষিত, মার্জিত, রুচি অথচ দেশবরেণ্য বীর তার বাল্যবন্ধুর প্রতি অনুদার হলো? লক্ষ্য করে দেখুন,
মেয়েটি কিন্তু স্পষ্ট করে না বলে ছেলেটিকে ভাগিয়েও দিচ্ছে না। যদিও তার না বলায় কোনো বাধা নেই, অর্থাৎ বোঝা যাচ্ছে মেয়েটি কোনো এক মানসিক বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছে, যার জন্য সে তার বাল্যবন্ধুকে জীবনসঙ্গী বলে গ্রহণ করতে দ্বিধাবোধ করছে, অথচ বিবাহিত জীবনের প্রতি আসক্তিও ত্যাগ করতে পারছে না। কী সেই মানসিক বিপ্লব যা তাকে ডিলেমার মধ্যে ফেলে কষ্ট দিচ্ছে, স্বাভাবিক জীবনের উজ্জ্বলতাকে কাঠিন্যের আবরণে ঘিরে রেখেছে? আপনিই বলুন। একটা কারণ হতে পারে ভগবত ভক্তি। এক্ষেত্রে ঈশ্বর আস্তে আস্তে মানসিক দ্বৈতকে মন থেকে দূরে সরিয়ে নিজে তার স্থান গ্রহণ করেন, অনেকটা মীরাবাইয়ের মতো। তার কাছে স্বামী আর শ্রীকৃষ্ণের মধ্যে শ্রীকৃষ্ণই বড় ছিলেন, যদিও স্বামীর প্রতি তার ভালোবাসার অভাব ছিল না। হ্যাঁ, আর তাই নিয়ে পরে বিষম হাঙ্গামা হয়েছিল। তাইতেই ধূমের কথা মনে হলো বুঝি? হ্যাঁ, সম্ভাবনাটা তো অসম্ভব নয়, তবে অন্য কারণও থাকতে পারে। সেক্ষেত্রে ধূমটা গাঢ়তর হবারই কথা। আর কি কারণ থাকতে পারে? সেটা আর একটু বিশদভাবে পরিবারটাকে না জানলে বলা সম্ভব নয়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই রোদে পিঠ দিয়ে লনে বসেছিল। দময়ন্তী কিন্তু স্থির হয়ে বসে থাকতে পারছিল না, কেবল উসখুস করছিল। শিবেন নিবিষ্ট চিত্তে একটা সিগারেট ধ্বংস করে তার দগ্ধা বিশিষ্টটা নিচে খাদের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, কি রায় কটেজে যেতে ভীষণ ইচ্ছা করছে তো? চলুন যাওয়া যাক। এখন দুপুরবেলা হয়তো কাউকে পাবেন না, তবু বাড়িটা একবার দেখে আসা যাবে। সেই ভালো, বড় গুরু ভোজন হয়ে গেছে, একটু হাঁটাচলা না করলে বিপদ। মাউন্ট ভিউ রোডের একদম শেষে রায় কটেজ। ওদের বাড়ি ক্রিস্টাল ভিলা থেকে প্রায় 1.5 মাইল রাস্তা, আগা গোড়া চড়াই। মাঝখানে দ্বিতীয় কোনো বাড়ি নেই, এমনকি কোনো পাহাড়ি বস্তি পর্যন্ত নেই। সমস্ত পথের একপাশে শ্যাওলা পড়া আর আগাছায় ঢাকা রুক্ষ পাহাড়, আর অন্য পাশে পাইনের জঙ্গলে আচ্ছন্ন সুগভীর খাদ। মাঝে মাঝে দু একটা তীরে ঝর্ণা পাহাড়ের গায়ে আরও বেশি শ্যাওলা ধরিয়ে নেমে গেছে রাস্তা পার হয়ে নিচের খাদে। সরল রিজু পাইন গাছগুলো নিচ থেকে উঠে রাস্তা ছাড়িয়েও ওপরে উঠে গেছে। তাদের ফাঁক দিয়ে গলে পড়া তরল সূর্যালোক আলো আঁধারির নকশা কেটেছে রাস্তার উপরে। চারিদিক সিকাডার নিরবচ্ছিন্ন ধাতব গুঞ্জন ছাড়া শব্দহীন। সেই নিরলম্ব মৌনতার মধ্যে ওরা চারজনে একটু ঘন হয়ে হাঁটছিল। ওদের গা শিরশির করছিল, কিন্তু সেটা ঠিক ভয়ে নয়। হিংস্র জানোয়ার এখানে নেই। ওদের মনে হচ্ছিল ওদের পায়ের শব্দে এই যুগ যুগান্তের মৌনতাকে ভেঙে ফেলার অপরাধে হয়তো এখনই এই পাহাড় ওদের শাসন করবে। নির্বাক চারজনে এসে রায় কটেজের গেটের সামনে দাঁড়ালো। তারপর চারিদিকে তাকাতেই যেন ওদের সমস্ত ক্লান্তি চলে গিয়ে মন খুশিতে ভরে উঠল। বাঁদিকে আকাশের পটে তুষার মৌলি নীলকণ্ঠ, নন্দাদেবী আর নাঙ্গা পর্বত, আর ডান দিকে বহু নিচে পবিত্র নদী রৌদ্র কিরণে উজ্জ্বল রজত স্রোত ঢেলে দিচ্ছে সোমগঙ্গার বুকে। সামনে প্রকাণ্ড গেটের ওপাশে রায় কটেজ, প্রকৃতির অকৃপণ অনুপম সৌন্দর্যের মাঝখানে মানুষের তৈরি ইমারত। আশ্চর্য দক্ষতায় তাকে মিশিয়ে দেওয়া হয়েছে পারিপার্শ্বিকের সঙ্গে। কোথাও কোনো ছন্দপতন ঘটেনি। পাহাড়ের মাথায় চৌরস করে প্রায় 2 বিঘে প্রমাণ জমি সমান করা হয়েছে। তার মাঝখানে ইংরেজি কটেজের ধাঁচে পাথরের বাড়ি। রাফকাট পাথরের অসমতল দেওয়ালগুলো যেন চারদিকে রুক্ষ পাথরগুলোর সঙ্গে তাল মেলানোর জন্যেই করা। বাড়ি ঘিরে বাগান অজস্র ফুলে আলো হয়ে আছে। প্রকৃত শীত আসতে এখনো মাস 2 দেরি। তখন বরফের চাদর পরার আগে বাগানটি যেন স্বাদ মিটিয়ে তার রঙের খেলা দেখিয়ে নিচ্ছে। পেছনের পাহাড় বাড়িটা
রঙিন বাগান সমস্ত মিলিয়ে মনে হচ্ছিল যেন আকাশের পটে আঁকা এক অসাধারণ ছবি। চারজনে মুগ্ধ বিস্ময়ে দেখছিল, কিন্তু ওদের জন্য আরও বিস্ময় অপেক্ষা করছিল। হঠাৎ সেই মুগ্ধ নীরবতাকে ভেঙে একটি গম্ভীর নারী কণ্ঠ জি শার্পে প্রশ্ন করল, আপনারাই বোধহয় ক্রিস্টাল ভিলার নিউ অতিথি, তাই না? আসুন, ভেতরে আসুন। পরিশুদ্ধ ইংরেজি কিন্তু অপরিচিত উচ্চারণ। চারজনে চমকে বক্তার দিকে তাকালো। ভদ্রমহিলা যে কোনো সাধারণ ভারতীয় মেয়ের তুলনায় অনেক বেশি লম্বা, কাঁচা সোনার মতো গায়ের রং, চওড়া কাঁধ, চওড়া কবজি এবং একটা হলুদ রঙের জাম্পার ও লাল রঙের বেল বটম ট্রাউজার্স যে অঙ্গটাকে ঘিরে রেখেছে তাকে অসাধারণ ফিগার বলা যেতে পারে। কৃষ্ণপক্ষ কৃষ্ণ কেশ আর মুখে ভারতীয়ত্বের ছাপ মারা যদি না হতো তাহলে অনায়াসে একে মেম সাহেব বলা যেতে পারত। এর মুখটি যদিও ঠিক রূপসী বলা যায় না, তাহলেও কোথাও যেন একটা দারুণ আকর্ষণী শক্তি রয়েছে যা পুরুষের বুকের রক্ত উদ্বেল করে তোলে, অন্য মেয়েদের মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে বাধ্য করে। চারজনের মধ্যে সম্বিত ফিরে পেয়ে প্রথম কথা বলল দময়ন্তী। গেট দিয়ে ভেতরে ঢুকে জিজ্ঞেস করল, আপনি বোধহয় মিস শর্মিষ্ঠা, তাই না? ও নো নো, আমি শর্মিষ্ঠার মা, আমার নাম মুনিয়া রয়। বলে হাত বাড়িয়ে দিলেন। বিস্ময়ের ওপর বিস্ময়, ইনি MA পাশ মেয়ের মা? তাহলে এই কি সেই চির যৌবনের উপত্যকা শ্যাংগ্রিলা, যেখানে মানুষের বয়স বাড়ে না? স্তম্ভিত দময়ন্তী কোনো রকমে হাতটি এগিয়ে দিয়ে বলল, আমি দুঃখিত মিসেস রায়, আমি আপনাকে চিনতে পারিনি। হালকা গোলাপি পাথরে বাঁধানো পোর্টিকোর নিচে একটা রড আয়রনের টেবিল ঘিরে কয়েকটা গার্ডেন চেয়ারে ওরা বসেছিল। বাইরে ঝলমল করছে রোদ, তার মধ্যে হালকা হাওয়ায় থির থির করে কাঁপছে হলিহক, গ্ল্যাডিওলাই আর অ্যাস্টারের সম্ভার, বার্চ আর পাইনের সমারোহ, সব মিলিয়ে একটা তরল মধুর মাদকতা। কথা বলে যাচ্ছিলেন মুনিয়া রয়। তার চোখের দৃষ্টি অর্ধনিমিলিত, পিচ্ছিল, হয়তো একটু সতর্ক, কণ্ঠস্বর ঘুম জড়িত, কান পেতে শুনতে হয়। তাঁরও কথা বলা, বসার ভঙ্গি আর চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত নেশা ধরানো আবেশ। আপাতত বাড়িতে আমরা দুজনই আছি, আমি আর সমী। ডক্টর রয় তার বীর চক্রটিকে নিয়ে যে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, সেখান থেকে ফিরে সোজা চলে গেছেন তার ল্যাবে। আমার চাকর বিদ্যা ওদের লাঞ্চ নিয়ে গেছে ওখানে। ওদের এই ফেরার সময় তো হয়েই এলো, এখানে এসে চা খাবেন বলছেন। সমী কোথায়? মুনিয়া সস্নেহে বাগানের দিকে তাকালেন, বললেন, এই বাগানের মধ্যেই কোথাও আছে। মেয়ে তো ফুলের জন্য পাগল, এই বাগান ওরই তৈরি বলতে পারেন। ডক্টর রয় তার সার আর ওষুধের যে এক্সপেরিমেন্টস চালায়, তা সত্ত্বেও এই বাগান যে টিকে আছে তা সমীরই জন্যে। হঠাৎ সেই ভয়ানক অবাঙালি পরিবেশে সমস্ত আকাশ বাতাসকে চমকে দিয়ে উদাত্ত গলায় রবীন্দ্রসঙ্গীত সেই ফুলের বনের ভেতর থেকে উৎসারিত হয়ে উঠল। হারে রে 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 আমায় ছেড়ে দে রে রে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে রে রে, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে রে। সমী গাইছে বাংলা গান। সবাই উদ্গ্রীব হয়ে বাগানের দিকে তাকিয়েছিল। প্রায় মানুষ সমান উঁচু পুষ্পাকীর্ণ লুপাইন গাছের সারির মধ্যে দিয়ে গানের ছন্দে ছন্দে নাচতে নাচতে একটি মেয়ে খোলা লনের ওপর এসে পড়ল। তার পরনে নীল জিন্স, নানা রঙের ছোপ ধরানো উঁচু গলা সোয়েটার,
চোখে চৌকোনা চশমা, হাতে রক্তের মতো লাল একটা বড় ফুল। মেয়েটি খোলা লনে পড়েই দুহাত শূন্যে তুলে চারদিকে হাসির জলতরঙ্গ ছড়িয়ে দিয়ে বলল, মাম্মি দেখো তোমার জন্য কি এনেছি। সিনেমায় সাধারণত এই জায়গাটায় একটা ফ্রিজ শট হয়, এক্ষেত্রে সেটা না হলেও দৃশ্যটা সমরেশের মনে গাঁথা হয়ে রইল। মনে মনে বলল, ইয়মধিক মুনক্কা নীল জিনসেনাপি তন্নি। মেয়েটি তন্নি সে বিষয়ে সন্দেহ নেই। অপূর্ব স্বাস্থ্য, শ্রোণী ভাড়া দলস গমনা স্তোকনম্রা, যাক সে কথা। শ্যামলা গায়ের রং, চঞ্চল আয়ত চোখ, মুখে শিক্ষার ছাপ আর ছেলে মানুষই দুটো মিলেমিশে রয়েছে। মুখের রেখাগুলি তরল, দেখলে মনে হয় মনের কোনো ভাবই মেয়েটি গোপন করতে পারে না, সবই মুখের রেখায় ফুটে ওঠে। মোট কথা ওকে দেখে সকলেই খুশি হয়ে উঠল। মুনিয়া হাত নেড়ে ডাকলেন, সমী, এদিকে এসো, আমাদের কয়েকজন অতিথি এসেছেন। সমী এক মুহূর্ত দাঁড়িয়ে নাচতে নাচতে লনটা পার হয়ে এলো। মুনিয়ার চেয়ারের হাতলের ওপর শ্রোণীভারটি স্থাপন করে ফুলটা তার নাকের সামনে ধরে বলল, মাম্মি হংকং অর্কিড, অবিশ্বাস্য নয়? ধরো, তোমার জন্যই এনেছি। মুনিয়া তার চেয়ারের হাতলের ওপর ন্যস্ত সমীর দেহাংশটিকে সস্নেহে একটি চপেট আঘাত করে বললেন, ঠিক আছে ঠিক আছে, এখন যাও তো, ওই চেয়ারটাতে গিয়ে বসো। বলে ফুলটি টেবিলের ওপর রাখলেন। সমী হাসতে হাসতে লাফিয়ে উঠল। তারপর শিবেনের পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়ে দময়ন্তীদের পিছনে দৃষ্টি চালিয়ে দিয়ে বলল, ওই তো বাপিও এসে গেছে। ডক্টর রায় ক্লান্ত ভঙ্গিতে ধীরে ধীরে পোর্টিকোর ভেতরে এলেন। এখন তার পরনে হাফ প্যান্ট নয়, টুইডের পাক্কা সাহেবি কায়দায় স্যুট। একটা চেয়ারে বসে বললেন, আপনারা এতক্ষণে এলেন? আলাপ পরিচয় হয়ে গেছে নিশ্চয়ই। খুব ভালো খুব ভালো। মুনিয়া, তোমার বিদ্যাকে বলো না একটু কড়া করে কফি বানাতে, আমি আজ বড় ক্লান্ত। বিদ্যা নামক গাড়োয়ালি মেয়েটি কাছেই ছিল, নিজের নাম শুনে এগিয়ে এলো। মুনিয়া তাকে যথাবিধি কফির নির্দেশ দিলেন। দময়ন্তী বলল, ক্লান্তি দূর করার প্রকৃষ্ট উপায় হলো গান শোনা। তা যা বলেছ, কিন্তু কে গান গাইবে? তুমি? না না, আমি কেন, মিস রায় গাইবেন। ওর এক ঝলক গান শুনেছি, ভারী চমৎকার। সমীর উচ্ছ্বাসটা একটু কমে এসেছিল। দময়ন্তীর কথাটা যেন কানে যায়নি, এমনিভাবে জিজ্ঞেস করলো, আচ্ছা উজ্জ্বল কোথায়? ও একটু নিচে ক্যান্টনমেন্টে যাবে বলেছিল, বোধহয় ধরা চুরো পড়তে গেছে। ও আসবে ক্ষণ, তুই গানটা শুরু কর। দময়ন্তী ঠিক কথা বলেছে, এই সময় শেষ করে বলল, কেমন হলো? অপূর্ব 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 অপূর্ব। সবাই সমস্বরে কোলাহল করে উঠল। কেবল মুনিয়া রয় চুপ করে রইলেন, তাকে একটু অন্য মনস্ক দেখাচ্ছিল। ডক্টর রায় বললেন, আমাদের গান তো শুনলে, এবার তোমরাও শোনাও। দময়ন্তী রমলার কানে কানে কি যেন বলল। রমলা একবার মাথা নেড়ে চোখ বুজে গান ধরল। জীবনে পরম লগন করোনা হেলা, হে গরবিনী, বৃথাই কাটিবে বেলা, সঙ্গ হবে যে খেলা, সুধার হাটে ফুরাবে বিকিকিনি। রমলার গলাটি সুরেলা, গাইবার ঢংটিও চমৎকার। সবাই তন্ময় হয়ে শুনছিল। কেবল দময়ন্তী তির্যক দৃষ্টিতে তাকিয়েছিল শর্মিষ্ঠার মুখের দিকে, দেখছিল এই গানের কীরকম প্রভাব ওর উপরে পড়ে। যদি কিছুই না পড়তো তবে সেটা অবশ্যই খুব হতাশাজনক হতো, কিন্তু তা হলো না। সমীর মুখের হাসিটুকু মিলিয়ে গিয়ে সেখানে একটা কালো ছায়া ধীরে নেমে এলো। সে ছায়ায় যেন ভয়, সংশয়, দ্বিধা, অসহায়তা সমস্ত মিলেমিশে রয়েছে। গান যত শেষ হয়ে আসতে লাগলো, সমীর শরীর ততই কঠিন হয়ে উঠতে লাগলো। মনে হচ্ছিল যদি সম্ভব হতো তাহলে নিশ্চয়ই এই গানের সামনে থেকে ও উঠে পালিয়ে চলে যেত,
ব্যাপারটা প্রায় সেরকমই হলো। গান শেষ হওয়া মাত্রই শর্মিষ্ঠা উঠে দাঁড়ালো, বলল, আপনারা গল্প করুন, আমি যাই, বাগানে আমার কিছু কাজ পড়ে আছে। আমরা কি আপনার সঙ্গে আসতে পারি? আপনার এই চমৎকার বাগানটা একটু ঘুরিয়ে দেখাতেন। বেশ তো, আসুন। দময়ন্তী রমলাকে নিয়ে শর্মিষ্ঠার সঙ্গে চলে গেল। তখন মুনিয়া তার আধো ঘুমন্ত শরীরটা চেয়ারের ওপর লম্বা করে ছড়িয়ে দিয়ে বললেন, আমিও যাই, আপনারা গল্প করুন এর সাথে, আমাকে একটু শহরে যেতে হবে। বলে শরীরটা সাপের মতো একটা ঢেউ খেলিয়ে উঠে দাঁড়ালেন। আজকেও শহরে যেতে হবে? ইয়েস। মাথা নেড়ে মুনিয়া ভেতরে রওনা হতে উদ্যত হলেন। ল্যাবরেটরি থেকে নিউ তাজমহল হোটেলে ফোন করেছিল, শুনলুম মির্চান্দানি নাকি আজ সকালে বোম্বে চলে গেছে। খোঁচা খাওয়া বাঘের মতো বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়ালেন মুনিয়া রয়। তার অলস লতাইব শরীর সহসা ফনা তোলা সাপের মতো ঋজু কঠিন হয়ে উঠল। আধো ঘুমন্ত চোখ বিস্ফারিত হয়ে ক্রূর জিঘাংসায় ধকধক করে জ্বলে উঠল। সমরেশ সভয়ে ভাবল, এইবার একটা ভয়ঙ্কর কিছু ঘটে যায় বুঝি। খেপচুরিয়াস মেয়েদের জমের মতো ভয় করে চলে সমরেশ, কিন্তু না, ভয়ঙ্কর কিছু ঘটল না। মুনিয়া হিস করে বললেন, সংবাদটির জন্য ধন্যবাদ। তোমার আর কিছু বলার আছে? না, তুমি যেতে পারো, তবে বেশি রাত করো না। এই ঠান্ডায় হাঁপানির টান ধরলে কষ্টটা তোমারই হবে, আমার নয়। মুনিয়া এর আর কোনো জবাব দিলেন না। উদ্ধত অহংকারে গটগট করে চলে গেলেন। প্রায় তখনই বাড়ির অন্য দিক থেকে সুটেড বুটেড উজ্জ্বল দেখা দিল। পোর্টিকোর নিচে এসে একটা চেয়ারে বসে বলল, আপনারা কতক্ষণ? মিসেসরা আসেননি? এই কিছুক্ষণ হলো এসেছি আমরা। গিন্নিরা মিস রায়ের সঙ্গে বাগান দেখতে গেছেন। তা আপনি সেজেগুজে কোথাও চললেন নাকি? হ্যাঁ, ভাবছি একটু ক্যান্টনমেন্টে যাব, বাড়ি থেকে একটা পার্সেল আসবার কথা আছে। সমরেশ আবার কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু একটা যান্ত্রিক গর্জনে ওর কথা চাপা পড়ে গেল। সকলে মুখ তুলে দেখল একটা টুকটুকে লাল স্পোর্টস কার বাড়ির পেছন থেকে হুশ করে বেরিয়ে এসে গেটের মধ্যে দিয়ে উল্কার মতো বেরিয়ে গেল। চালক মুনিয়া। ব্রতিশেখর বিষাক্ত দৃষ্টিতে স্ত্রীর গাড়ির দিকে তাকিয়েছিলেন। গাড়ি অদৃশ্য হলে বললেন, তোমরা গল্প করো, আমি ভেতরে গিয়ে চান সেরে আসি, বড্ড ক্লান্ত লাগে। ব্রতিশেখর চলে গেলে শিবেন হাত নেড়ে বলল, কি মশাই, শহরে যাবেন তো ওর সাথে গেলেন না কেন? এখন তো হেঁটে হেঁটে যেতে হবে। গেলুম না পারস্পরিক নিরাপত্তার জন্য। আমরা দুজনেই জানি যে একজন সুযোগ পেলেই অপরজনকে খুন করবে। সে কি, এ তো ভালো কথা নয়। তা তো নয়ই, তবে এটাই তো স্বাভাবিক, তাই নয়? আমি ওর মেয়েকে বিয়ে করতে চাই, অথচ ওর জামাই পছন্দ নয়। এদিকে মেয়ে আবার মাকে দুঃখ দিতে চায় না। সেক্ষেত্রে মিস রায় ওর মেয়ে কেমন বিশ্বাস হয় না। ওকে দেখলে খুব কম বয়স বলে মনে হয়, তাই না? বিশ্বাস না হওয়াই স্বাভাবিক। উনি সমীর বিমাতা। বছর চারেক আগে কাকাবাবু ওকে বিয়ে করেন। বিয়ের আগে উনি ছিলেন মুনিয়া গিদোয়ানি, অতীতের বিখ্যাত তারকা চামেলি গিদোয়ানি ওরফে উর্বশীর মেয়ে। ক্রিস্টাল ভিলার গেট থেকে বিদায় নিয়ে উজ্জ্বল মজুমদার চলে গেল নিচে। ওর হাতে একটা বড় লাল ফুল টেবিলের তলায় ধুলো মাখা অবস্থায় পড়েছিল দেখে কুড়িয়ে তুলে নিয়েছিল। যতক্ষণ সেই ফুলটা দেখা গেল, ওরা গেটের কাছে দাঁড়িয়ে রইল। বাড়িতে ঢুকে শিবেন বলল, উজ্জ্বল মজুমদারকে যত দেখছি ততই ভালো লাগছে। তবে বৌদি, আপনি যে পর্বত বহিমান ধুমাত বলেছিলেন, সেটা দেখছি 100% খাঁটি কথা। বাপরে বাপ, মনে হলো যেন ভিসুভিয়াসের পেটের মধ্য থেকে ঘুরে এলাম। একেবারে আগা পাঁচতলা আগ্নেয়গিরি। সেদিন রাত্রি থেকেই অগ্নুৎপাত শুরু হয়ে গিয়েছিল। রাত তখন প্রায় 11:30। বাইরের কনকনে ঠান্ডা হাওয়া ঠেকানোর জন্যে
বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ করে বসবার ঘরে লাল টকটকে ইলেকট্রিক চুল্লি ঘিরে চারজনে মিলে তাস খেলছিল। দেখ তো শিবেন, বাইরে কে যেন প্যাক প্যাক করছে। এত রাতে এখানে গাড়ি নিয়ে কে এলো রে বাবা? শিবেন উঠে গিয়ে কাঁচের জানলায় নাক ঠেকিয়ে বাইরে তাকিয়ে বলল, হ্যাঁ, একটা জিপ দেখে মনে হচ্ছে যেন, আরে নীলকান্ত যে। বলে তাড়াতাড়ি ম্যান্টেল পিসের ওপর থেকে এক গোছা চাবি নিয়ে একটা প্রকাণ্ড কম্বল মুড়ি দিয়ে দরজা খুলে বেরিয়ে গেল বাইরের গেটটা খোলবার জন্য। শিবেনের সঙ্গে ঘরে এসে ঢুকলেন ওভারকোট আবৃত পুলিশের টুপি পরিহিত একজন অফিসার। ইনি স্থানীয় এসপি নীলকান্ত রাঘব রাও, শিবেনের বহু দিনের বন্ধু। শান্তিনিকেতনের ছাত্র ছিলেন বলে বাংলা বলেন পরিষ্কার। ক্রিস্টাল ভিলার ব্যবস্থাটা ইনিই করে দিয়েছিলেন। দুজনে ঘরে ঢুকতে দময়ন্তী জিজ্ঞেস করল, কি ব্যাপার নীলকান্তবাবু, এত রাত্রে আপনি কোত্থেকে? রায় কটেজ থেকে নাকি? বিস্মিত নীলকান্ত কোনো কথা বলবার আগেই শিবেন বলল, তাছাড়া কি, খেল শুরু হয়ে গেছে আর বাবুর ডাক পড়েছে, তা না হলে কি আর এদিক মারায়? কাল রাত্রে পৌঁছে দিয়ে গেছে, সেই আমাদের ভাগ্যি। বাজে বকিস নি শিবেন, আজ সারাদিন ভয়ানক ব্যস্ত ছিলাম, তাই আসতে পারিনি। তবে খেল শুরু হয়ে গেছে যে বললি, তার মানে কি? তোরা কি আজকের ঘটনাটা আজ করেছিলি নাকি? আমি সালা এতদিন, আই বেগ ইয়োর পার্ডন লেডিস, এখানে বসে কিছু টের পেলুম না, আর তোরা খেলের কথা বুঝে গেছিস। ধৈর্যং রুহু, ধৈর্যং। ঘটনাটা কি হয়েছে? আমরা কিছু একটা ঘটবে আঁচ করেছিলাম ঠিকই, কিন্তু সঠিক ব্যাপারটা জানা দরকার। মাথার টুপিটা খুলে একটা চেয়ারে বসে নীলকান্ত বলল, একদল গুন্ডা মেজর উজ্জ্বল মজুমদারকে খুন করবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। একটু খুলে বলবেন? আজ দুপুরের দিকে শহরের কাছে ক্যান্টনমেন্টে গিয়েছিলেন মেজর মজুমদার। সেখানে রাত্রের খাওয়া সেরে রাত 9টা নাগাদ রায় কটেজে ফিরছিলেন। একটা আর্মি জিপ ওকে পৌঁছে দিতে আসছিল। রাস্তা একেবারে জনমানবহীন, কাজেই বেশ জোরেই যাচ্ছিল জিপটা। এখান থেকে আধ মাইল ওপরে যে হেয়ারপিন বেন্ডটা আছে, সেটা ঘুরতেই দেখে যে সামনে কতগুলো বড় বড় পাথর রাস্তার উপর সাজানো। জিপটাকে থামানো যায়নি, একটা পাথরে ধাক্কা লেগে সেটা লাফিয়ে উঠে একধারের পাহাড়ে ধাক্কা মারে। মেজর মজুমদার ছিটকে অন্যদিকের খাদে পড়ে যান। ভাগ্যক্রমে খাদের সেখানটা ছিল পাইনের বন, কাজেই মেজর মজুমদারের আঘাত একেবারেই লাগেনি, যদিও শখানেক ফুট নিচে পড়ে গিয়েছিলেন। পাথরগুলো যে গুন্ডাদের সাজানো, সেটা কি করে বুঝলেন? জিপটায় আগুন লেগে গিয়েছিল। সেই আগুনের আভায় নিচে পড়ার পরে মেজর মজুমদার 4-5 জন লোককে রাস্তার উপরে ঘোরাঘুরি করতে দেখেন। ওরা বোধহয় দেখবার চেষ্টা করছিল মিস্টার মজুমদারের অবস্থাটা। জিপ চালাচ্ছিলেন কে? সেনাবাহিনীর একজন ড্রাইভার, নাম কুন্দন লাল। সে সঙ্গে সঙ্গেই মারা যায়। আপনাদের খবর কে দিল? জিপের আগুন নিচের বস্তির লোকেরা দেখতে পায়। ওরা অবশ্য ভেবেছিল কোনো বাড়িতে আগুন লেগেছে, সেই জন্য তারা পুলিশে খবর দেয়। আর্মি খবর পেয়ে আমাকে ঠেলে তোলে। ওদের ধারণা এটা স্যাবোটাজ, এর পেছনে কোনো বিদেশি ষড়যন্ত্র কাজ করছে। উজ্জ্বল বাবুকে কি আপনারা তুললেন? না না, উনি নিজেই উঠে এসছেন। যতক্ষণ পুলিশ আসেনি ততক্ষণ নিচে ঘাপটি মেরেছিলেন, আমরা আসতেই উঠে আসেন। আরে ওর কমান্ডো ট্রেনিং নেওয়া আছে, জঙ্গল ওয়ারফেয়ারে একজন বিশেষজ্ঞ। উনি কি আর ওই অবস্থা থেকে ওপরে ওঠার জন্য আমাদের তোয়াক্কা করেন? কমান্ডো ট্রেনিংটা কি? ওটা একরকম গেরিলা যুদ্ধে ট্রেনিং বলতে পারেন। শত্রু সেনাবাহিনীকে পেছন থেকে ছোবল মারার কায়দা আর কি। সর্বরকম অসুবিধার মধ্যে সম্পূর্ণ একা এরকম অবস্থায় বেঁচে থাকার লড়াই করা। একা একটা সৈন্যবাহিনীর সঙ্গে লড়াই করবে? কিরকম? মুখোমুখি নয়, এই ধরুন গোপন ছাউনির ভেতরে ঢুকে অস্ত্রাগার উড়িয়ে দিয়ে এলো, কি পানীয় জলে বিষ মিশিয়ে দিয়ে এলো, কি দলছুট কোনো শত্রু সেনাকে মেরে ফেললো, এইরকম আর কি। খালি হাতে মানুষ মারা নানা রকম কৌশলও শিখতে হয়। এসব করে কিন্তু বিপক্ষের ক্ষতি বড় কম হয় না। আচ্ছা, মিসেস মুনিয়া রায় তখন কোথায়? মিসেস রায় তখন শহরে ছিলেন, রাত 10:30 নাগাদ ফিরে আসেন। তা আপনি দেখছি এদের সবাইকে দিব্যি চিনে গেছেন। বাহ বাহ, খুব ভালো। শিবেন সারা দিনের ঘটনাবলী বিবৃত করে বলল, এখন এদের সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করো। বিদেশি ষড়যন্ত্র না কচু?
ষড়যন্ত্র যা কিছু সবই নিতান্ত নেটিভ। আপাতত রায় কটেজের অধিবাসীদের সম্বন্ধে আমাদের একটু অবহিত হওয়াটা প্রয়োজন। রায় কটেজের অধিবাসীরা প্রত্যেকে এক একটা বিচিত্র চরিত্র। প্রথমত ধর ডক্টর ব্রতিশেখর রায়, ভদ্রলোক, প্রচণ্ড জ্ঞানী, বিদেশি বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট, বৈজ্ঞানিক হিসেবে সারা ভারতে ওর যথেষ্ট সুনাম আছে। কিন্তু তা সত্ত্বেও ভদ্রলোক এইরকম একটা জায়গায় পড়ে আছেন কারণ তিনি নাকি তার প্রথম স্ত্রীর অকাল মৃত্যুর প্রায়শ্চিত্ত করছেন। আজ থেকে প্রায় 21 বছর আগে সেই মহিলা আত্মহত্যা করেছিলেন। উনি নাকি একটু পাগলাটে ছিলেন, মাঝে মাঝে মানসিক রোগের ডাক্তার ডেকে চিকিৎসা করানো হতো। তিনি যখন আত্মহত্যা করেন তখন ডাক্তার রায় ব্যাঙ্গালোরে গিয়েছিলেন একটা সেমিনারের বক্তৃতা দিতে। ফিরে এসে দেখেন তার ল্যাবরেটরি থেকে পটাশিয়াম সাইনাইড নিয়ে স্ত্রী আত্মহত্যা করে বসে আছেন। তাইতে উনি এমন শক পান যে কলকাতার পাট তুলে এখানে অজ্ঞাতবাস করতে চলে আসেন। এতে অবশ্য পুলিশ অন্যরকম সন্দেহ করেছিল, তবে তার বিরুদ্ধে সামান্যতম প্রমাণও পাওয়া যায়নি। সন্দেহটা অমূলক, ভদ্রলোক নির্দোষ ছিলেন। মিসেস মুনিয়ারা এদের মধ্যে এলেন কোত্থেকে? আজ থেকে বছর 4-5 আগে ডক্টর রায় মুনিয়াকে বিয়ে করেন। মিসেস রায় চেহারাটা দেখেছিস তো? তখন তো নিশ্চয়ই আরো চটকদার ছিল। ডক্টর রায় বোম্বে গিয়েছিলেন কি একটা কনভোকেশন অ্যাটেন্ড করতে, সেখানেই আলাপ এবং পরে বিবাহ। রবীন্দ্রনাথ যে বলেছিলেন মুনিগণ ধ্যান ভাঙি দেয় পায় তপস্যার ফল, ব্যাপারটা এখন দাঁড়িয়েছে তাই। ডক্টর রায় তার তপস্যার ফলে যে রোজগার আজ করে থাকেন তার সবটাই এখন মুনিয়ার খরচ মেটাতে যায়। প্রায়শ্চিত্ত করছিলেন, বেশ করছিলেন। হঠাৎ এই মতিভ্রমটা হয়ে ভদ্রলোক এখন পস্তাচ্ছেন, তাতে কোনো সন্দেহ নেই। মুনিয়া মোটেই সুবিধের লোক নন, নয়? সুবিধের লোক কি বলছিস? রীতিমতো অসভ্য। ডক্টর রায়কে বিয়ে করেছিলেন তো স্রেফ টাকার জন্য। ডক্টর রায় বিরাট বড় লোক বটে, কিন্তু একেবারে অশক্ত, অথর্ব, বৃদ্ধ নন। মানে কাউকে বিয়ে করতে টাকাটাই তার একমাত্র কোয়ালিফিকেশন নয়। তাহলে মুনিয়া ইচ্ছে করলে তার সম্পত্তি সদ্ব্যবহার করেও তাকে একটা ভালোবাসাপূর্ণ সংসার উপহার দিতে পারতেন। কিন্তু মুনিয়া সে পাত্রী নন। এই বনবাসে থাকতে তার বয়ে গেছে। মাসের মধ্যে 2-3 হপ্তাহ কাটান বোম্বেতে। ডক্টর রায়ের টাকায় সেখানে ফুর্তি করেন। তার উপর আবার আছে মীর চান্দানি। ইনি কে? ও বাবা, ইনি একজন নমস্য ব্যক্তি। বোম্বেতে স্বনামে বেনামে লাখ লাখ টাকার মালিক। যদিও কোনো সৎ রোজগারের প্রমাণ ইনি বোধহয় দাখিল করতে পারবেন না। সম্ভবত ইনি একজন শীর্ষস্থানীয় স্মাগলার, বুটলেগার, চোরাই মালের কারবারি করে। ইনি মাঝে মাঝেই এসে নিউ তাজমহল হোটেলে ওঠেন, তখন মুনিয়াও সেখানে গিয়ে উপস্থিত হন। ওরা বলেন ওরা নাকি কাজিনস, জ্ঞাতি ভাই বোন। ওখানে ভাই বোনে যে কি করেন তা অবশ্য আমরা জানি না। সে কথা যাক, উজ্জ্বলবাবু কেমন লোক সে কথা বলুন। উজ্জ্বল মজুমদার বীর চক্র পেয়েছেন, কাজেই তিনি যে বীর সে বিষয়ে প্রশ্ন ওঠে না। কিন্তু একটা বিষয়ে ওর সেনাবাহিনীতে একটু বদনাম আছে। না না, নারী ঘটিত কোনো ব্যাপার নয়। মেজর মজুমদার সেদিক থেকে নির্মল চরিত্র। তার বদনামের কারণ তিনি নাকি যুদ্ধক্ষেত্রে ভয়ানক নিষ্ঠুর। শত্রুপক্ষের প্রতি কোনো রকমের মায়াদয়া বা মমতা দেখানো তার ধাতে নেই। যেখানে রক্তপাত না করলেও চলে সেখানেও নাকি তিনি নিবৃত হন না। দুরন্ত অন্ধ আবেগে চলেন। এটা এক ধরনের পাগলামি বলতে পারেন, বা এক ধরনের সেডিজম। হ্যাঁ, ফেরার পথে মুনিয়ার কথা বলতে গিয়ে ওর দাঁত কিরমির করা দেখে আমারও সেই রকম সন্দেহ হয়েছিল। আচ্ছা, ও বাড়িতে একমাত্র ভালো লোক বোধ হয় শর্মিষ্ঠা, তাই না? কি চমৎকার রবীন্দ্রসঙ্গীত গায়। ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে, কিন্তু ভালো লোক কিনা বলতে পারবো না। বয়স তো প্রায় 25-26 হলো, অথচ এমন নেচে কুদে বেড়ায় যেন কচি খুকি। শুনেছি নাকি ছেলেবেলা থেকেই এরকম। কাজেই স্থানীয় লোকেদের কাছে অদ্ভুত না ঠেকলেও আমার কাছে কেমন যেন লাগে। ওই রকম একটা ভরন্ত শরীরের মেয়ে যদি লাফিয়ে বেড়ায় তো কেমন অস্বস্তি হয় না? আমার ধারণা এটাও এক ধরনের পাগলামি। আপনারা কি বলেন? সকলে মাথা নেড়ে সম্মতি জানালো। তবেই দেখুন, ও বাড়ির সকলেই বিচিত্র চরিত্র যে বলেছিলুম, কথাটা নেহাত মিথ্যে বলিনি। যা হোক, আজ তাহলে চলি, অনেক রাত হলো। না রমলা, এখন কফি খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আজ সারাদিন আসতে পারিনি, তাই ভাবলাম আলো যখন জ্বলছেই তখন একটু বিরক্ত করে যাই। তাছাড়া আজ যে ঘটনাটা ঘটলো সেটাও জানিয়ে দিয়ে যাই, হয়তো মিসেস দত্তগুপ্তের ইন্টারেস্টিং লাগবে। অবশ্য এই ঘটনায় আপনার সাহায্য নেওয়ার দরকার হবে না। আজ হোক কাল হোক গুন্ডাদের ঠিক পাত্তা পাওয়া যাবে। তবে যদি আরও কোনো জটিলতা সৃষ্টি হয় ও বাড়িতে, তাহলে আপনাকে ধরে নিয়ে যাব, কেমন? শিবেনের কাছ থেকে আপনার যা গল্প শুনেছি,
তার একটা হাতে না হাতে পরীক্ষা হয়ে যাবে। শুভরাত্রি। নীলকান্ত চলে গেলে দময়ন্তী চিন্তিত গম্ভীর কণ্ঠে বলল, ট্যুরিস্ট ডিপার্টমেন্টের ব্রোশিয়ারে বলছে যে এই অঞ্চলে নাকি একটিও হিংস্র জন্তু নেই। ওরা কিছুই জানে না। অন্তত মিসেস মুনিয়া রয় সম্পর্কে অনভিজ্ঞ ট্যুরিস্টদের সাবধান করে দেওয়া উচিত ছিল। মুনিয়াকে তোমার এতই বিপজ্জনক মনে হয়? মুনিয়া যে কতদূর বিপজ্জনক তা ধারণা করার ক্ষমতা আমারও নেই। দুনিয়ার আর কোনো প্রাণী তার চেয়ে বেশি বিষাক্ত, হিংস্র বা বিবেকহীন খল হতে পারে না। নিজের স্বার্থসিদ্ধির জন্য সে করতে পারে না এমন কোনো অপকর্ম নেই। মুনিয়া এবার কাকে ছোবল দেয় সেটাই দর্শনীয়। আপনি স্থির নিশ্চিত যে সে ছোবল দেবে? হ্যাঁ, এবং শিগগিরই। সকাল 9টার সময় নীলকান্ত এসে উপস্থিত। বলল, চলুন মিস্টার দত্তগুপ্ত, আপনাকে এবার যেতে হবে। বেশি দেরি করে রাখিনি, কি বলেন? ওখানে কিছু একটা হয়েছে বুঝতে পেরেছিলাম। ঘণ্টাখানেক আগে ডাক্তারের লাল ক্রস লাগানো গাড়ি ওপরে যেতে দেখেছি। কেউ মারা যাননি তো? চলুন না, গেলেই দেখতে পাবেন। রায় কটেজের গেটে দুজন বন্দুকধারী পুলিশ দাঁড়িয়ে। তারা স্যালুট করে পথ ছেড়ে দিল। নীলকান্তর জিপ ভেতরে ঢুকে পোর্টিকোর পাশে দাঁড়ালো। কালকের মতোই গার্ডেন চেয়ারগুলো পাতা রয়েছে পোর্টিকোর নিচে। তাদের একটায় জনৈক স্থূলকায় পুলিশ অফিসার, বোধহয় স্থানীয় থানার সাব ইন্সপেক্টর, বসে আছেন গম্ভীর মুখে। অন্য একটায় শর্মিষ্ঠা বসে, মুখ নির্লিপ্ত, ভাবলেশহীন। তার পেছনে দাঁড়িয়ে প্রস্তর মূর্তিবধ উজ্জ্বল। বাড়ির ভেতরে যাওয়ার সিঁড়ির ওপরে বসে আছেন উদ্ভ্রান্ত দৃষ্টি ডক্টর রায়। পাশে একজন চশমা চোখে অপরিচিত ভদ্রমহিলা, গলায় স্টেথোস্কোপ। দময়ন্তী চারদিকে একবার তাকিয়ে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, মুনিয়া? নীলকান্ত মাথা নেড়ে সম্মতি জানালো। অত্যন্ত বিস্মিত এবং হয়তো কিঞ্চিত পুলকিত ডাক্তার মোহনা খান্না মহাসমাদরে দময়ন্তীকে মুনিয়ার শোয়ার ঘরে ঢোকালেন। পেছনে পেছনে এলো শিবেন, সমরেশ, নীলকান্ত এবং আপাতত বাকশক্তিরহিত সাব ইন্সপেক্টর প্রভাবতী কাপুর। লাল কার্পেটে মোড়া মুনিয়ার শোয়ার ঘর। ঘরটি বেশ বড়। একপাশে সোনালি বেড কভারে ঢাকা মস্ত জোড়া খাট, তার পাশে লাগোয়া বাথরুমে যাওয়ার রাস্তা। অন্য পাশে ড্রেসিং টেবিল, তার ওপরে সারি সারি অসংখ্য প্রসাধন সামগ্রী। ড্রেসিং টেবিলের সামনে 3টে সোফা এবং একটা সেন্টার টেবিল। সোফাগুলোর পাশে দেওয়ালের মধ্যে নকল ফায়ারপ্লেস, তার ভেতরে ইলেকট্রিক চুল্লি বসানো যায়। আপাতত চুল্লিটি সেখান থেকে বের করে এনে খাটের পাশে একটা রাইটিং টেবিলের ওপর রাখা আছে, বিছানার দিকে ফোকাস করে। সোফাগুলোর ওপরে মুনিয়ার কালকের দেখা পোশাক এবং কিছু অন্তর্বাস এলোমেলোভাবে ছড়ানো রয়েছে। একজোড়া উঁচু প্ল্যাটফর্ম শু ড্রেসিং টেবিলের সামনে পড়ে আছে। চারদিকের দেওয়ালে মেঝে থেকে ছাদ পর্যন্ত লম্বমান লাল রঙের পর্দা। দিনের বেলাতেও ঘরটা আবছা অন্ধকার। ঘরের চারদিকে এক নজর দেখে দময়ন্তী তাকালো খাটের দিকে। সোনালি বেড কভারের ওপর মুনিয়ার শরীরটা চিত হয়ে পড়ে আছে। পা দুটো খাটের বাইরে, কার্পেটের ওপর রাখা। মনে হচ্ছে যেন খাটের প্রান্তে বসেছিলেন মুনিয়া, অকস্মাৎ মৃত্যুর আঘাতে পড়ে গেছেন, উঠবার সুযোগও পাননি। মুনিয়ার পরনে গাঢ় সবুজ রঙের ড্রেসিং গাউন, গলা থেকে পা পর্যন্ত ঢেকে রেখেছে। দুহাত দুপাশে ছড়ানো, সামান্য হাঁ করা মুখে একটা ক্লিষ্ট যন্ত্রণার ছাপ। দময়ন্তী নিঃশব্দে এগিয়ে গিয়ে ড্রেসিং গাউনের গলার কাছে কয়েকটা বোতাম খুলল। তলায় দেখা গেল সবুজ নাইলনের পাতলা নাইটি। এবার পায়ের দিকে গাউনটা একটু তুলে ধরল। মুনিয়ার পায়ে একজোড়া মোটা কালো রঙের পশমের মোজা। শিবেন বলল, গলার কাছে এই দাগটা দেখেছেন? মনে হচ্ছে যেন চা পড়েছিল, তাই না? হতে পারে।
কথা হচ্ছিল ডক্টর রায়ের লাইব্রেরি ঘরে বসে। দময়ন্তী বলল, বলুন ডাক্তার খান্না, আপনার দেখে কি মনে হয়? দেখুন, মৃত্যুর সমস্ত লক্ষণই কিন্তু সিভিয়ার হার্ট অ্যাটাকের। শ্বাসরুদ্ধ করে মারা হয়নি, বিষক্রিয়ারও কোনো চিহ্ন নেই। আমি হয়তো স্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেট দিয়ে দিতাম যদি না একটা অস্বাভাবিক জিনিস আমার নজরে পড়ত। ডান হাতের আঙ্গুলগুলো ভাঙা? ঠিক তাই। বিষক্রিয়ার লক্ষণ আছে কিনা দেখতে গিয়ে লক্ষ্য করি ডান হাতের 5টা আঙ্গুলই ভাঙা। ব্যাপারটা আমার ভালো লাগলো না, তাই মিস্টার রাওকে খবর দিলাম। নীলকান্ত জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার কি মনে হয় কারোর আঙুল একটা একটা করে ভাঙলে তার মৃত্যু হতে পারে? যন্ত্রণায় অজ্ঞান হয়ে যাওয়াটাই স্বাভাবিক। মৃত্যু যে হতে পারে না তা নয়। ভূতের ভয়ে তো অনেক সময় লোকে হার্টফেল করে মারা যায়। কিন্তু পর পর 5টা আঙ্গুল ভাঙা হলে মৃতের মুখ কি যন্ত্রণায় আরো বিকৃত হতো না? তা তো নাও হতে পারে। হয়তো প্রথম আঙুলটা ভাঙাতেই আতঙ্কে মৃত্যু হয়েছে, তারপর খনি অন্ধ আক্রোশে বাকিগুলোও ভেঙেছে। আপনি কি বলেন মিসেস দত্তগুপ্ত? সেটা সম্ভব নয়। আচ্ছা ডাক্তার খান্না, ঠিক কখন মৃত্যু হয়েছে বলে আপনার মনে হয়? সেটা তো সঠিক বলা যায় না, তবে আমার ধারণা রাত 11টা থেকে 1টার মধ্যে মৃত্যুটা হয়েছে। 12টা বললে ঠিক সময়টা থেকে হয়তো খুব বেশি ভুল বলা হবে না। বলেন কি? তার মানে আমি রওনা হওয়ার ঘন্টাখানেক পরেই? আমি তো এখান থেকে রওনা হয়েছি 11টা বেজে 20 কি 25-এ। ওই গেট থেকে 100 গজ দূরেই তো তখন আর্মির লোকেরা ভাঙা জিপটা নিয়ে হেইও হেইও করছে। ওরা নাকি ফিরেছে রাত 2টো নাগাদ। সমরেশ বলল, আমার তো মনে হচ্ছে আপনারা চলে আসা মাত্র মুনিয়াকে জোর করে ধরে মুখে রুমাল গুঁজে তার আঙুল ভাঙতে শুরু করে খুনি। মুনিয়া যন্ত্রণায় মারা যায়, তখন তার মৃতদেহ সাজিয়ে গুজিয়ে অমনভাবে খাটের ওপর রেখে আসা হয়। তুই যা বললি প্রথম দর্শনে সকলেরই তাই মনে হবে বটে, কিন্তু কোথায় যেন একটা খটকা লাগছে, ঠিক ধরতে পারছি না। আমি কিন্তু সমরেশ বাবুর সঙ্গে একমত। খুনি যে ভীষণ নৃশংস আর অত্যন্ত শক্তিমান সে বিষয়ে কোনো সন্দেহ অন্তত নেই। যাক, আগে সকলে জেরা তো করি, দেখি কিছু বের করা যায় কিনা। তা মিসেস দত্তগুপ্ত, আপনি কি সকলেরই জেরা করতে চান? যারা গল্প শুনছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক। হ্যাঁ। তাহলে আগে কাকে জেরা করবেন? আপনাকে। বলুন, আপনার কি জানবার আছে আমার কাছে? আপনি কাল এখানে এসে কি কি লক্ষ্য করেছেন তার পর্যায় পরম্পরা বলুন। জিপটা অ্যাক্সিডেন্ট করে রাত 9টা নাগাদ। আমি যখন এসে পৌঁছাই তখন 9:30। তার প্রায় 10 মিনিট পরেই মেজর মজুমদার খাট থেকে উঠে আসেন। তিনি আহত হননি বটে, কিন্তু বেশ বেহুল হয়ে পড়েছিলেন। সেটা সর্বাঙ্গ ভিজে যাওয়ার জন্য শীতেও হতে পারে, আবার সুস্থ ছিলেন না সেই জন্যও হতে পারে। ইতিমধ্যে খবর পেয়ে সকন্যা ডক্টর রায়ও ঘটনাস্থলে এসে পড়েছিলেন। মেজর মজুমদার খাট থেকে উঠে আসতেই মিস রায় দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেন এবং আমার জিপে বাড়ি পৌঁছানো পর্যন্ত উনি মজুমদারের সঙ্গে সঙ্গেই ছিলেন। এখানে এসে আমরা মজুমদারকে তার শোবার ঘরে নিয়ে আসি এবং বাকি সকলকে বের করে দিয়ে তাকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি। ভদ্রলোক ছাড়া ছাড়াভাবে আমার প্রশ্নের জবাব দিচ্ছিলেন এবং অত্যন্ত অন্যমনস্ক বলে মনে হচ্ছিল তাকে। উনি বললেন উনি কাউকেই দেখেননি, এমনকি কাউকে সন্দেহ পর্যন্ত করেন না। দাঁড়ান, এই সময় তাকে ক্রুদ্ধ বা উত্তেজিত বলে মনে হয়নি আপনার? না, বরং কেমন যেন চিন্তিত বলেই মনে হচ্ছিল। আমার ধারণা উনি তখনও বিহ্বলতা কাটিয়ে উঠতে পারেননি, অথবা দোষী কারা হতে পারে সেটা বোধহয় চিন্তা করছিলেন। আপনি কতক্ষণ ওকে জিজ্ঞাসাবাদ করেন? তা মিনিট 15 হবে। তারপর বাইরে এসে ডক্টর রায়ের সঙ্গে ঘটনা সম্পর্কে কথাবার্তা বলি। সেগুলো এমন কিছু জরুরি নয়, এমনি মামুলি আলোচনা। ডক্টর রয় তখন কি করছিলেন? পোর্টিকোর নিচে দাঁড়িয়ে চাকর আর কজন সেপাইয়ের সঙ্গে কথা বলছিলেন। আমরা মিনিট 5 কথা বলতে না বলতেই ডক্টর খান্না এলেন। তখন আমি ডক্টর রায় আর খান্নাকে নিয়ে আবার মেজর মজুমদারের ঘরে ফিরে গেলুম।
আচ্ছা, ডক্টর খান্নার বাড়ি থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগে? উনি তো আপনাদের বাড়ির কাছেই থাকেন, কতক্ষণ আর, বড় জোর 10 মিনিট লাগে। বেশ, তারপরে কি হলো? ডক্টর খান্না মজুমদারকে পরীক্ষা করলেন, বললেন আঘাত তেমন কিছু লাগেনি, ভয়ের কিছুও নেই। আচ্ছা, প্রভাবতী কি ডক্টর রায়ের ব্যবহারে কোনো রকম চঞ্চলতা বা উত্তেজনার ভাব লক্ষ্য করেছিল? না, বরং উল্টোটাই। দেশে যে আইন শৃঙ্খলা নষ্ট হতে বসেছে সেই বিষয়ে লেকচার দিচ্ছিলেন ভদ্রলোক। প্রভাবতী যে বোর্ড হয়ে গিয়েছিল সে তার মুখ দেখে আমি বুঝতে পেরেছিলাম। প্রভাবতীও আমাকে সে কথাই বলল। জানেন তো, যে বোর করে সে কখনো চঞ্চল বা উত্তেজিত হয় না, শান্ত ও স্নিগ্ধভাবে বোর করতে হয়। প্রভাবতী তাহলে বোর্ড হয়ে গিয়েছিল, ভারী আশ্চর্য তো। সেই যাগ্গে, তারপর বলুন। প্রভাবতীর বোর হওয়ার মধ্যে আশ্চর্য কি আছে সেটা জিজ্ঞেস করতে গিয়েও করল না নীলকান্ত। বলল, তারপর মুনিয়া আর শর্মিষ্ঠা এসে হাজির হলো ঘরে। তখন রাত 10:30। মুনিয়া কীরকম ঘুম জড়ানো গলায় কথা বলতো, দেখেছেন তো। অমনিভাবেই কুন্দনলালের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করলো। মজুমদার কেমন আছে জানতে চাইলো, তারপর মেয়েকে নিয়ে বেরিয়ে চলে গেল। মুনিয়াকে দেখে উজ্জ্বলবাবু বা ডক্টর রায় কোনো রকম উত্তেজনা প্রকাশ করেননি? মুনিয়াকে দেখেই ডক্টর রায় চেয়ার থেকে উঠে গিয়ে ঘরের এক কোণে স্ত্রীর দিকে পিছন করে দাঁড়িয়ে রইলেন। 2 হাত পেছনে মুঠি করছেন আর খুলছেন। এটা উত্তেজনার লক্ষণ, কোনো সন্দেহ নেই তাতে। উজ্জ্বল স্থির দৃষ্টিতে মুনিয়ার দিকে চেয়েছিলেন, কোনো উত্তেজনা প্রকাশ করেননি। কিন্তু যেই ভদ্রমহিলা বেরিয়ে গেলেন তক্ষুনি আমার দিকে ফিরে চাপা গলায় বললেন, এই মেয়ে ছেলেটিকে এক্ষুনি গ্রেপ্তার করতে পারেন? আমি বললুম সেটা সম্ভব নয়, তদন্ত শেষ হলে দেখা যাবে। স্পষ্টত উজ্জ্বলবাবুর ধারণা যে মুনিয়া ওর পেছনে গুন্ডা লেলিয়ে দিয়েছিল। তাই হবে। তারপর আপনারা সবাই মিলে চলে এলেন। রাত তখন কটা? তা 11টা হবে। দময়ন্তী চিন্তিত, গম্ভীর মুখে চুপ করে আছে দেখে নীলকান্ত বলল, আমাকে জেরা করা শেষ? তা আমাকে জেরা করে কি কোনো লাভ হলো? নিশ্চয়ই অনেক কিছু জানতে পারলাম। যেমন ধরুন, প্রভাবতী বোর্ড হয়ে গিয়েছিল। নীলকান্ত তৎক্ষণাৎ ভয়ানক গম্ভীর হয়ে গেল, বলল, তাতে কি প্রমাণ হয়? কিছুই নয়, তবে একটা সংবাদ। তারপর ধরুন, মুনিয়াকে দেখে ডক্টর রায় উত্তেজনা প্রকাশ করেছিল, কিন্তু উজ্জ্বলবাবু করেননি। তাতেই বা কি প্রমাণ হয়? ডক্টর রায় খুনি? না না, তা কেন? তবে মনে হয় খুনি যেই হোক, ওদের দুজনের একজন জানতেন যে হত্যাকাণ্ডটা হতে চলেছে। তা তো নিশ্চয়ই। যে খুন করেছে সে আবার জানবে না যে হত্যাকাণ্ডটা হতে চলেছে? যাক, এবার তাহলে কাকে ডাকবো? বিদ্যাকে। বিদ্যাকে দূর থেকে দেখতে যতটা অল্প বয়স্ক বলে মনে হয়, কাছে এলে দেখা গেল ততটা তো নয়ই, বরং বেশ বয়স্কই বলা চলে। কালো পশমের টুপির নিচে চুলে পাক ধরেছে। তুমি মেম সাহেবের কাছে কতদিন আছো? বহুদিন। তবে আগে ওর মার কাছে ছিলাম। ওর বিয়ে হয়ে গেল, ওর সঙ্গে চলে গেলুম। ওর মা আমাকে দেখাশোনা করতে বলে দিয়েছিলেন, কিন্তু কি আমার ভাগ্য, আমি নিমকের মর্যাদা রাখতে পারলুম না। আমি যদি... আচ্ছা আচ্ছা, এবার বলো তো, মেম সাহেব কাল শহর থেকে ফিরে আসার পর কি কি হয়েছিল? কাল মেম সাহেব যখন ফিরলেন তখন অনেক রাত। উনি শহর থেকে ফিরলে সাধারণত সঙ্গে অনেক মাল থাকে, সেজন্য আমি গাড়ির কাছে যাই। কিন্তু কাল কিছু ছিল না। সমী বাবা বারান্দায় দাঁড়িয়েছিলেন। মেম সাহেব গাড়ি থেকে নেমে ওর সঙ্গে কথা বলতে বলতে মেজর সাহেবের কামরায় গেলেন। সেখান থেকে দুজনে বেরিয়ে মেম সাহেবের কামরায় গিয়ে কথা বলতে লাগলেন। তার একটু পরেই পুলিশ সাহেব চলে গেলেন। তখন সাহেব মেম সাহেবের কামরায় গিয়ে ঢুকলেন। সমী বাবা বেরিয়ে চলে এলেন। কামরার ভিতরে তখন দুজনে জোরে জোরে কথা হতে লাগলো।
মেম সাহেব সাহেবকে খুব ডাঁটলেন। সাহেব চুপচাপ গিয়ে মেম সাহেবের কামরায় ঢুকলেন। সেখানে সমী বাবাও ছিলেন। তিনজনে বাতচিত হতে লাগলো। একটু বাদে সমী বাবা বেরিয়ে এসে বারান্দায় আমাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি জেগেই বসে আছো কেন? আমি বললুম, মেম সাহেবের পেছনে গুন্ডা লেগেছে, এটা আমার ভালো লাগছে না। আমার খুব মন খারাপ হয়ে গেছে, তাই ঘুম আসছে না। যতক্ষণ ঘুম না আসে আমি এখানে বসে বসে আপনাদের পাহারা দেব। সমী বাবা হেসে বললেন, বহুত আচ্ছা, তুমি বসে বসে পাহারা দাও। বলে নিজের ঘরে চলে গেলেন। তার বেশ কিছুক্ষণ পরে সাহেবও বেরিয়ে এসে নিজের ঘরে চলে গেলেন। তখন ঠান্ডায় বসে থাকতে থাকতে আমার ঘুম পেতে লাগলো। মেজর সাহেবের ঘরের আলো নিভে যাওয়ার 1 ঘন্টা বাদে আমি উঠে শুতে চলে গেলুম। তখন সাহেবের কামরার ঘড়িতে 2 বার ঘন্টা বেজেছিল। এতক্ষণ সবাই চুপচাপ বিদ্যার বক্তব্য শুনে যাচ্ছিল। শেষ বাক্যটি শুনে চমকে উঠে পরস্পরের মুখের দিকে তাকালো। নীলকান্ত তো প্রায় চেঁচিয়ে উঠল, 2 বার বাজলো? তুমি ঠিক শুনেছ? 2 বার? হ্যাঁ হুজুর, আমার ভুল হয়নি। তার মধ্যে আর কোনো গন্ডগোল শোনোনি? কেউ মেম সাহেবের ঘরে ঢোকেনি? না হুজুর। নীলকান্ত ভয়ানক চিন্তিত ও বিমর্ষ হয়ে পড়ল। দময়ন্তী সহজভাবে জিজ্ঞেস করল, তোমার মেম সাহেব কি দরজায় খিল দিয়ে শুতেন? কখনো দিতেন, কখনো দিতেন না। তাছাড়া ওর নিঃশ্বাসের অসুখ ছিল, সেজন্য কষ্ট হলে দরজা খুলে রাখতেন। খাটের মাথার কাছে বেল বাজানোর সুইচ আছে, বেল বাজালে সবাই দৌড়ে যেত। ও ঘরে ঢোকবার বা বেরোবার অন্য কোনো দরজা আছে? আছে, বাথরুমের দরজা। তুমি আজ সকাল 8টায় চা দিতে এসে যখন মৃতদেহ আবিষ্কার করো, তখন কি বাথরুমের দরজা খোলা ছিল? হ্যাঁ ছিল, বাইরের আর ভিতরের দুটো দরজাই খোলা ছিল। মেম সাহেবের জামা কাপড় কে ঠিক করে রাখতো? আমি। মেম সাহেব যে ড্রেসিং গাউন পরে আছেন তার বুকের কাছে একটা শুকনো দাগ, মনে হয় যেন চা পড়েছিল। ও দাগটা কি কাল ছিল? আমি বলতে পারবো না, অত লক্ষ্য করিনি। তবে মেম সাহেব খাটে শুয়ে শুয়ে চা খেতেন, বুকের ওপর চা পড়া অসম্ভব নয়। দময়ন্তীর প্রশ্ন শুনে নীলকান্ত হতাশ চোখে শিবেনের দিকে তাকিয়ে হাসল। পরবর্তী প্রশ্নটায় তো আরো হতাশ হয়ে পড়ল। তোমাদের বাড়ির টেলিফোনটা কোথায় থাকে? কোথাও তো দেখছি না। সাহেবের ল্যাবরেটরিতে। কেন ল্যাবরেটরিতে কেন? আগে তো ওটাই সাহেবের বাড়ি ছিল। মেম সাহেবকে বিয়ে করে তারপর এই বাড়ি বানালেন, কিন্তু অনেক দিন হয়ে গেল, টেলিফোন এ বাড়িতে বদল হয়ে এলো না। সেই পুরনো বাড়িটা এখান থেকে কত দূরে? গেট দিয়ে ঢুকে আপনারা তো এলেন বাঁ দিকে, তা না এসে ডান দিকে যেতে হবে। ক্ষেতের মধ্যে দিয়ে গেলে 10 মিনিটে ঘুরে আসা যায়। বেশ, আমার আর প্রশ্ন করবার নেই, তুমি যেতে পারো। নীলকান্ত সহাস্যে বলল, আপনার প্রশ্নগুলি বেশ। বিদ্যার কাছ থেকে কোন সংবাদটি জানতে পারলেন যা আপনার সবচেয়ে জরুরি বলে মনে হয়? আপনাদের একটা অনুমান ভুল। ডাক্তারকে খবর কে দিয়েছিল বলে আপনার ধারণা? দেখুন, আপনার কাছে হয়তো ডক্টরকে কে খবর দিয়েছিল সেটা সবচেয়ে জরুরি ব্যাপার, কিন্তু আমাদের কাছে তা একেবারেই মনে হয় না। আসলে সমস্ত ব্যাপারটার গুরুত্বই আপনার নজর এড়িয়ে যাচ্ছে। শিবেন, বিদ্যা কি সত্যি কথা বলছে বলে তোর মনে হয়? শিবেন চট করে দময়ন্তীর দিকে চেয়ে হাসল, তারপর বলল, আমার তো তাই মনে হয়। তাহলে ব্যাপারটা কি? হত্যাকাণ্ড হয়েছে রাত 12টায়, অথচ তার আগে একমাত্র ডক্টর রাই ও ঘরে ঢুকেছিলেন। যদিও গালাগাল খেয়ে পালিয়ে আসেন, তার পক্ষে ওইটুকু সময়ের মধ্যে আঙুল ভাঙার প্রশ্নই ওঠে না। আর ছিল শর্মিষ্ঠা, কিন্তু আঙুল যে ভেঙেছে তার গায়ে অসম্ভব জোর।
সে একটা মেয়ে ছেলে হতেই পারে না। আমার মনে হয় বিদ্যা কোথাও একটা মিথ্যে কথা বলছে। ওকে অ্যারেস্ট করলে কেমন হয়? কিছুদিন আগে কোথায় যেন পড়েছিলাম যে আমেরিকায় মাফিয়াদের মানুষ মারার একটা প্রিয় পদ্ধতি হচ্ছে শিকারের মুখের ওপর প্রুসিক অ্যাসিড ছুঁড়ে মারা। প্রুসিক অ্যাসিড মারাত্মক বিষ, তার প্রভাবে তৎক্ষণাৎ মৃত্যু হয়, কিন্তু ঘণ্টাখানেক বাদে শরীরে প্রুসিক অ্যাসিডের আর চিহ্ন মাত্র থাকে না। অটোপসির রিপোর্ট বলে হার্ট ফেলজনিত মৃত্যু। আপনি যদি বলেন যে এই হত্যাকাণ্ডটি ওই মাফিয়া পদ্ধতিতেই হয়েছে, তাহলে আঙুল ভাঙাটা কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে কল্পনাটা অতদূর টেনে লম্বা করার কি দরকার আমি তো বুঝতে পারছি না। আপনি যেসব বিচিত্র সংবাদ সংগ্রহণ করছেন তাতে করে কী লাভ হবে আমি জানি না। আমি আপাতত ডক্টর ব্রতিশেখর রায়কে একটু জিজ্ঞাসাবাদ করে দেখতে চাই। আপনি কি বলেন? ওর গলায় সুস্পষ্ট বিরক্তি। দময়ন্তী নীলকান্তর বিরক্তিতে কিছুমাত্র বিচলিত না হয়ে বলল, নিশ্চয় নিশ্চয়, আমিও তো তাই চাই। ডক্টর ব্রতিশেখর রায় ঘরে ঢুকে ভাবলেশহীন মুখে একটা চেয়ারে বসলেন। নীলকান্ত প্রশ্ন শুরু করলো, আপনার কি ধারণা ডক্টর রায়, যে আপনার স্ত্রী স্বাভাবিকভাবেই মারা গেছেন, না তাকে হত্যা করা হয়েছে, না তিনি আত্মহত্যা করেছেন? অর্থহীন প্রশ্ন। আমি যদি স্বাভাবিক মৃত্যুই মনে করব তাহলে নিজেকে হত্যাকারী বলতে যাবো কেন? ডক্টর রায়ের কথা শুনে সব শুদ্ধ লোক চমকে উঠল। দময়ন্তী বলল, আপনি নিজেকে হত্যাকারী বলছেন নাকি? কাকে? ওই তোমাদের প্রভাবতীকে। আহা, মহিলাটি বড় ভালো। আমাকে এতক্ষণ বোঝাচ্ছিলেন যে আমি যেন উকিলের পরামর্শ নিয়ে কথা বলি। আমি এটা আশা করেছিলাম বটে, কিন্তু এত শিগগিরই নয়। যা হোক ডক্টর রায়, আপনার প্রথম স্ত্রীও বিয়ের 4 বছরের মধ্যেই মারা গিয়েছিলেন। তার মৃত্যুও কি এরকমই একটা ব্যাপার ছিল? ডক্টর রায়ের প্রকাণ্ড শরীরটা ক্রুদ্ধ ভাল্লুকের মতো ফুলে উঠল। মুখ টকটকে লাল হয়ে গেল। কম্পিত গলায় বললেন, প্রশ্নটা অবান্তর এবং অপমানজনক। আমি এর উত্তর দিতে প্রস্তুত নই। ঠিক আছে, কিন্তু আপনি আপনার বর্তমান স্ত্রীকে খুন করেছেন সেটা বলতেও কি কোনো আপত্তি আছে? একটা বিষণ্ণ হাসিতে ব্রতিশেখরের মুখটা বিকৃত হয়ে গেল। বললেন, কেন করলুম? আপনারা আমার অতীত জীবন সম্পর্কে যখন খবর রাখেন তখন এই খবরটিও নিশ্চয়ই রাখেন যে আমার বর্তমান স্ত্রী খুব একটা নির্মল চরিত্রের অধিকারী ছিলেন না। আগে বুঝিনি, বিয়ের পর সেটা আমার নজরে আসে। আপনি তাকে ডিভোর্স করতে পারতেন। সেটা আমার আত্মসম্মানে লেগেছিল। আজ খুব ভোরে উঠেছিলেন কি? রাতে ভালো ঘুম হয়নি বলে, না কোনো শব্দ শুনতে পেয়েছিলেন? ব্রতিশেখরের সর্বাঙ্গ কেঁপে উঠল। কোনো ক্রমে বললেন, কে কে বলেছে তোমাকে যে আমি উঠেছিলাম? কই, আমি তো উঠিনি। ঠিক আছে ব্রতিশেখর বাবু, আপনি আজ বিশ্রাম করুন গিয়ে। তোমরা আমাকে গ্রেপ্তার করবে না? করব, যদি আপনি বলতে পারেন আপনি কিভাবে খুন করেছেন। ব্রতিশেখরের চোখের ভেতর অসহায় ভাব ফুটে উঠল, কিন্তু তখন থামবার উপায় নেই। কিভাবে? কেন গলা টিপে? আপনি ভেতরে যান, আপনাকে যথা সময়ে গ্রেপ্তার করা হবে। উজ্জ্বল মজুমদার রক্তবর্ণ চোখে একবার সকলের দিকে তাকালো, বলল, আমাকে আপনারা কি জেরা করবেন? আমি খুন করেছি কারণ মিসেস রয় আমাকে খুন করাবার জন্য গুন্ডা লাগিয়েছিলেন। তার ইচ্ছে ছিল না যে আমি সমীকে বিয়ে করি। ডক্টর রায়ের হয়তো ছিল, কিন্তু মিসেস রয়ের ছিল না। তিনি অতি নোংরা চরিত্রের মেয়ে মানুষ ছিলেন। তিনি মনে মুখে এক ছিলেন, এ কথা তার শত্রুও বলবে না। আপনার সঙ্গে শর্মিষ্ঠা দেবীর বিয়েতে তার আপত্তির কারণ অনুমান করতে পারেন? পারি। স্ত্রীর স্বভাব চরিত্রের পরিচয় পেতে কাকাবাবুর বেশি দিন লাগেনি। তিনি নিরীহ হতে পারেন, কিন্তু নির্বোধ নন। এই জন্য উনি একটি অদ্ভুত উইল করেছেন। তাতে বলা আছে যে ওর অবর্তমানে ওর সমস্ত সম্পত্তির ওঝি হবেন মিসেস রয় এবং বেনিফিশিয়ারি হবে সমী। মিসেস রয় মাসে 1000 টাকা ভাতা পাবেন। এটা হবে যদি সমী অবিবাহিত থাকে, তাহলে। বিয়ে করলে সমস্ত সম্পত্তি পাবে সমী, অথবা তার অবর্তমানে পাবে রামকৃষ্ণ মিশন, কেবল একটি অংশ ছাড়া, যার মাসিক আয় 1000 টাকা, সেটি পাবেন মিসেস রয়। কাজেই বুঝতেই পারছেন সমীর বিয়ে না দেওয়াই মিসেস রায়ের পক্ষে লাভজনক।
মাসে 1000 টাকা তার হাতের ময়লা। আমরা তো শুনেছি ইদানিং মিস রায়ও নাকি আপনাকে বিয়ে করতে চাইছিলেন না। উজ্জ্বল আরক্ত মুখে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কথাটা সর্বাংশে সত্যি নয়। মিসেস রয় সমীর চারিদিকে আগুনের বেড়া চাল দিয়েছিলেন। সমী তার ভেতর থেকে বেরিয়ে আসতে পারছিল না। আপনার কথাটা আরও একটু পরিষ্কার করে বলুন তো। আমি এ বিষয়ে আরেকটি কথাও বলবো। বেশ, তা না হয় নাই বললেন, কিন্তু আজ শেষ রাতে উঠে কোন দিকে গিয়েছিলেন সেটা বলতেও কি আপনার আপত্তি আছে? উজ্জ্বল বিস্ময় বিস্ফারিত চোখে দময়ন্তীর দিকে চেয়ে রইল কিছুক্ষণ, কোনো ক্রমে বলল, হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে আর একটি প্রশ্ন। আপনি যে মিসেস রায়কে হত্যা করেছেন বলে দাবি করছেন, সেটা কিভাবে করেছেন তা বলতে পারেন? আমি সৈন্যবাহিনীর লোক, আমাদের নানা রকমভাবে মানুষ মারার কৌশল শেখানো হয়। দময়ন্তীর চোখ দুটো হেসে উঠল, মুখটা যথাসাধ্য গম্ভীর করে বলল, অর্থাৎ খুনটা কিভাবে করেছেন এখনো বুঝে উঠতে পারেননি, অথচ বোঝা উচিত ছিল। যাক, আপনি এবার ভেতরে যেতে পারেন। দময়ন্তী মাথা নিচু করে বসে নিজের হাতের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছিল। আপন মনে বলল, বাবা, মেজর মজুমদারের গায়ে প্রচণ্ড শক্তি। নীলকান্ত সব প্রশংস দৃষ্টিতে দময়ন্তীর দিকে চেয়েছিল। ওর মুখে তখন বিরক্তির বাষ্প আর নেই। বলল, আপনার মুখ হাসিতে এত ফুসকাই তো কেন? সমস্ত রহস্যের সমাধান হয়ে গেছে? হ্যাঁ। বাহ বাহ, তাহলে এই সম্বন্ধে কিছু বলতে আজ্ঞা হয়? দেখুন, এটা খুন ঠিকই, কিন্তু আমার ধারণা আমেরিকান আইনের ভাষায় যাকে বলে ম্যানস্লটার, এটা তা নয়। আপনি তো বুঝতেই পারছেন 302 ধারায় এই কেস খাড়া করতে পারবেন না, বড়জোর চার্জ তৈরি করতে পারেন 304 ধারায়। কিন্তু যদি ঘটনার গভীরে প্রবেশ করেন তো দেখবেন এটা আত্মরক্ষার্থে হত্যাকাণ্ড। যে খুন করেছে যাকে বলে আন্ডার এক্সট্রিম প্রভোকেশন, এবং আপন জীবনের জন্যই করেছেন। এই জীবন বলতে আমি শ্বাস প্রশ্বাস ফেলে বেঁচে থাকার কথা বলছি না, সাধারণভাবে জীবন ধারণের কথা বলছি। জানি না আপনি সেটা প্রমাণ করতে পারবেন কি না বা আইন সে কথা মানবে কি না, কিন্তু আইনের ওপরেও মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে। তার বিচারে হত্যাকারী হয়তো সম্পূর্ণ পাপী বলে গণ্য হবে না। যুদ্ধক্ষেত্রে অজানা অচেনা শত্রু সৈন্যকে মারা যদি পাপ না হয়, তাহলে এই হত্যাকাণ্ড তো কোনো মতেই পাপ হতে পারে না। যুদ্ধক্ষেত্রের আইন আর সমাজ জীবনের আইন তো এক নয়। অবশ্য তুমি সাধারণভাবে মনুষ্যত্বের দরবারে বিচার আশা করছো, সেটা আলাদা ব্যাপার। শিবেন ধ্যানস্থ হয়ে বসেছিল, বিড়বিড় করে বলল, আপনার জেরায় বোঝা যাচ্ছে শ্বশুর জামাই দুজনেই ভোররাত্রে উঠে ঘোরাঘুরি করেছেন, কিন্তু কেন? আপনি সেটা বুঝলেনই বা কি করে? এবং এই ঘোরাঘুরির তাৎপর্য কি? শিবেনের প্রশ্নমালা শেষ হওয়ার আগেই প্রভাবতী এসে ঘরে ঢুকলেন। বললেন, মিস রায় আসতে চাইছেন না। উনি বলছেন উনি খুন করেছে বলে তো স্বীকারই করছে, এর উপর আবার কিসের জেরা হবে? কে বা আগে প্রাণ করিবে তান, তারই লাগি কাড়াকাড়ি। দময়ন্তী প্রভাবতীকে বলল, স্বীকার করলেই সব প্রশ্নের ফয়সলা হয়ে যায় না। আপনি গিয়ে বলুন একবার তাকে আসতেই হবে। প্রভাবতী চলে গেলে সমরেশ বলল, তোমরা সব ভয়ঙ্কর হাই লেভেলে কথাবার্তা বলছো। আমার কিন্তু ধারণা খুনি হলো গে বিদ্যা। কাল রাত 11টা থেকে রাত 2টো পর্যন্ত সে একা মুনিয়া রায়ের ঘরের সামনে বসেছিল, আর মুনিয়া নিহত হন রাত 12টায়। আপনার কথাটা ফেলনা নয়, কিন্তু তাতে কতগুলো প্রশ্ন থাকে। প্রথমত, মোটিভ কি? সে অত্যন্ত পুরনো লোক, আর গাড়োয়ালিরা বেজায় বিশ্বস্ত। সেক্ষেত্রে কোনো পুরনো ঝগড়া খুব জোরদার কারণ হতে পারে না। দ্বিতীয়ত, সে পালিয়ে গেল না কেন? তৃতীয়ত, তাকে বাঁচাবার এমন কি ভয়ানক তাগিদ থাকতে পারে যাতে আর 3 জন মনিবী সমস্ত দোষ নিজেদের ঘাড়ে নিচ্ছেন? চতুর্থ, যে ক্ষেত্রে তার 2টো পর্যন্ত বসে থাকার কোনো সাক্ষীই নেই, সেক্ষেত্রে সে মিথ্যে কথা বলল না কেন? অত শত বলতে পারবো না মশাই।
কথাটা মনে এসেছিল তাই বলে দিল, এই আর কি। আর বলিসনি, কোনো জিনিস 16 আনা না জেনে ফোড়ন কাটতে নেই। আচ্ছা বৌদি, আপনি যখন রহস্যের সমাধান করেই ফেলেছেন, তখন মিস রায়কে ডাকার কি কোনো দরকার আছে? আছে। ঘরে ঢুকলো শর্মিষ্ঠা, পেছনে উজ্জ্বল। সকলের মুখের দিকে কটমট করে চেয়ে উজ্জ্বল বলল, সমীকে কষ্ট দিচ্ছেন কেন? এই তামাশার মধ্যে ওকে ডেকে আনার কি অর্থ হয়? দেখুন মেজর মজুমদার, একজন মহিলা নিহত হয়েছেন, এই ব্যাপারটা তামাশা নয়। আমরা মিসেস রায়কে বেশিক্ষণ ধরে রাখবো না, একটু বাদেই ছেড়ে দেবো। হ্যাঁ, আপনাদের জিজ্ঞাসাবাদের সময় আমি ওর সঙ্গে থাকতে চাই। সমী এসব ব্যাপারে অনভিজ্ঞ, ওকে দিয়ে অনায়াসে আপনারা অনেক উল্টোপাল্টা কথা কবুল করিয়ে নিতে পারেন। আপনি থাকুন মেজর, আমাদের তাতে কোনো আপত্তি নেই। এই কথোপকথনের সময় শর্মিষ্ঠা স্থির উজ্জ্বল দৃষ্টিতে দময়ন্তীর দিকে তাকিয়েছিল। হঠাৎ ফিক করে হেসে বলল, আপনি ডিটেকটিভ? দময়ন্তী মৃদু হেসে সম্মতিসূচক ঘাড় নাড়ল। ডিটেকটিভ শব্দটা অপছন্দ করলেও সে বিষয়ে কোনো উচ্চবাচ্য করল না। দময়ন্তীর ঘাড় নাড়া দেখে হেসে গড়িয়ে পড়ল শর্মিষ্ঠা। হাসতে হাসতে চোখে জল এসে গেল। কোনো রকমে বলল, মেয়ে মানুষ কখনো ডিটেকটিভ হয়? হলে ছাই ডিটেকটিভ হয়। আর হয়েছেন যদি, তো কেন বিশ্বাস করছেন না যে আমি আমার বিমাতাকে খুন করেছি? কেন বিশ্বাস করছেন না? মেয়েরা যদি মেয়েদেরকে বিশ্বাস না করে, তাহলে আর কে করবে? দময়ন্তী স্থির অকম্পিত গলায় বলল, আমি বিশ্বাস করি মিস রায়। আমি জানি মিসেস মুনিয়া রায়ের মৃত্যুর ঘটনার জন্য দায়ী আপনি। তৎক্ষণাৎ শর্মিষ্ঠার হাসি বন্ধ হয়ে গেল। সারা ঘরে নেমে এলো শ্মশানের নীরবতা। সেই স্তম্ভিত নৈশব্দ ভেঙে উজ্জ্বল চাপা গলায় গর্জন করে উঠল, কি বকছেন পাগলের মতো আবোল তাবোল? সমী খুন করতে পারে এ কথা আপনি বলতে পারলেন? আপনার এত দুস্পর্ধা! সমী খুন করেছে এ কথা আমি বলিনি উজ্জ্বলবাবু। আমি বলেছি মুনিয়া রায়ের মৃত্যু ঘটানোর জন্য উনি দায়ী। দুটো কথা এক নয়। শর্মিষ্ঠা যা করেছেন তা হয়তো আইনের চোখে সিদ্ধ নয়, কিন্তু আমার বিশ্বাস এছাড়া ওর আর অন্য কোনো উপায় ছিল না। বাজে বকবেন না। আপনি যদি মহিলা না হতেন তাহলে আমি আপনাকে গলা টিপে মেরে ফেলতুম, জানেন? তা হয়তো ফেলতেন, এবং খুব সহজেই, কারণ আপনার মতো গায়ের জোর তো বেশি লোকের থাকে না। অসাধারণ শক্তি না থাকলে যে মৃতদেহ রাইগার মর্টিসের ফলে শক্ত হয়ে গেছে, তার হাতের আঙ্গুল ভেঙে মুঠোর মধ্যে থেকে যন্ত্রটা বের করে নিতে পারতেন না। উজ্জ্বল কম্পিত কণ্ঠে বলল, যন্ত্র? কি যন্ত্র? কিসের যন্ত্র? সেটা আপনার ভালোই জানা আছে উজ্জ্বলবাবু। খুব সম্ভবত কাচের কারুকার্য করা স্প্রেয়ার, তাই না? উজ্জ্বল মজুমদার তখন লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। বলল, কি ছিল ওতে? উত্তেজনার মাথায় সেটা আপনি পরীক্ষা করতে পারেননি, তবে বোধহয় ছিল ব্রুসিক অ্যাসিড বা পিকরিক অ্যাসিড, তাই না মিস রয়? এটা ভয়ঙ্কর বিষ, কীটনাশক বানাতে দরকার হয়। এর মারাত্মক গুণের কথা এবং এই অ্যাসিড মুখের ওপর স্প্রে করলে কিছুক্ষণ বাদে যে তার কোনো চিহ্ন থাকে না, এ কথা আপনাকে কে বলেছিলেন মিস রায়? উজ্জ্বলবাবু। ঘষা কাচের মতো ভাবলেশহীন দৃষ্টিতে দময়ন্তীর দিকে তাকিয়েছিল শর্মিষ্ঠা। তেমনি ভাবলেশহীন গলায় বলল, বইয়ে পড়েছিল মাফিয়াদের সম্পর্কে একটা পেপার ব্যাগে। এখন বলুন মিসেস দত্তগুপ্ত, আমার ফাঁসি হবে তো? না, ফাঁসি হবে না। এবং আপনি যে কেন এই মৃত্যু ঘটিয়েছেন, কি ভয়ানক মানসিক যন্ত্রণা আপনাকে এই পথে ঠেলে দিয়েছে, তা আমরা... দময়ন্তীর কথা শেষ হলো না, তার আগেই হেসে উঠল শর্মিষ্ঠা। তীক্ষ্ণ উচ্চ অস্বাভাবিক সেই হাসি, যেন শ্মশানচারী নিঃসঙ্গ প্রেতিনীর অট্টরব। সকলে বিমূঢ় বিস্ময়ে শর্মিষ্ঠার মুখের দিকে চেয়েছিল। সেই হাসির মধ্যেই হাহাকার করে উঠল সে। আমার ফাঁসি হবে না উজ্জ্বল? শুনেছ,
কি বলছেন মিসেস দত্তগুপ্ত? আমার নাকি ফাঁসি হবে না? আমি তাহলে বেঁচে থাকবো, তোমার কাছে বেঁচে থাকবো উজ্জ্বল। আর কেউ আমাদের মধ্যে রাক্ষসীর মতো এসে দাঁড়াবে না। দুধের যেমন সাদা রং, পৃথিবীর যেমন গন্ধ, তেমনি আমি তোমার হব, অবিচ্ছেদ্য, চিরকালে। বলতে বলতে হাউ হাউ করে কেঁদে উঠল শর্মিষ্ঠা। দুহাতে শর্মিষ্ঠাকে বুকের মধ্যে সজোরে জড়িয়ে ধরল উজ্জ্বল। ব্যাকুল গলায় জিজ্ঞেস করলো দময়ন্তীকে, সৌমি কি পাগল হয়ে গেল মিসেস দত্তগুপ্ত? একটা প্রাণ নিয়ে নেওয়া বড় সহজ কথা নয় মেজর মজুমদার। সব মানুষের স্নায়ু সেই প্রচণ্ড আঘাত সহ্য করতে পারে না। ওর স্নায়ু পারেনি। ওকে চিকিৎসা করান, আপনার স্নেহ ভালোবাসায় ঘিরে রাখুন। উনি নিশ্চয়ই আবার সুস্থ হয়ে উঠবেন। যে স্বপ্নের জন্য উনি ব্যাকুল হয়েছিলেন তাকে সার্থক করে তুলতে পারবেন। উনি যা কিছু করেছেন আপনার জন্য করেছেন, দয়া করে এই কথাটা ভুলে যাবেন না। উজ্জ্বল দৃঢ় অথচ শান্ত গলায় বলল, না মিসেস দত্তগুপ্ত, আমার তো ভোলা সম্ভব নয়। আমি ওকে সুস্থ করে তুলবই। যেদিন ও ভালো হয়ে যাবে সেদিন সকলের আগে আমি আপনার সঙ্গে দেখা করতে যাব। আপনার প্রতি আমার কোনো রাগ নেই মিসেস দত্তগুপ্ত। সৌমি আগুনের মধ্যে পড়ে গিয়েছিল, ওরে জ্বালার জন্য দায়ী সেই আগুন, আপনি নন। আপনাদের ভক্তদের তালিকায় আর একটি নাম যোগ করে নেবেন, শ্রী নীলকান্ত রাঘব রাও। হ্যাঁ হ্যাঁ, সে হবে কোন। এখন বলুন তো বৌদি, শর্মিষ্ঠা তার বিমাতাকে খুন করলো কেন? এই আগুনের বেড়াজাল, তার ফলে শর্মিষ্ঠার ভয়ানক মানসিক যন্ত্রণা, এসব কি? আপনি তো দিব্যি সব পরিষ্কার দেখতে পাচ্ছেন বলে মনে হচ্ছে, তা আমাদের একটু খোলসা করুন। আপনি গতকাল বলেছিলেন যে শর্মিষ্ঠা একটা মানসিক বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছে, যার অন্যতম কারণ হতে পারে দেবভক্তি। দেবভক্তি এই ঘটনার কোনো ফ্যাক্টর বলে আমার তো মনে হয় না। তাহলে অন্য কারণটা কি? এবং সেটাই এই হত্যাকাণ্ডের মূল কি? হ্যাঁ, অন্য কারণটা অর্থাৎ শর্মিষ্ঠা আর তার বিমাতার মধ্যে সম্পর্কটা আপনি বুঝে উঠতে পারেননি। বাকি তিনজন শ্রোতা একসঙ্গে সজোরে ডাইনে বাঁয়ে মাথা নাড়ল। সমস্বরে বলল, একদম না। সম্পর্কটা কি? সেটা আমি বলতে পারবো না। অত্যন্ত নোংরা, অস্বাভাবিক ব্যাপার। লেসবিয়ান রিলেশনশিপ, যাকে বলে সমকামী সম্পর্ক, তাই কি? আরক্ত মুখে দময়ন্তী সম্মতি সূচক ঘাড় নাড়ল। সমরেশ হাঁসফাঁস করে উঠল, ইয়া আল্লাহ, এই যে অসম্ভব ব্যাপার। ব্যাপারটা অস্বাভাবিক হতে পারে, অসম্ভব নয়। আর মুনিয়ার কাছে তো অস্বাভাবিকও নয়, একেবারে জীবন মরণের ব্যাপার। শূন্য হৃদয়ে শর্মিষ্ঠা বাড়িতে ছিল একা, আর ডাইনি মুনিয়া আস্তে আস্তে তার বিষাক্ত জাল ছড়িয়ে তাকে অধিকার করছিল। ব্রতিশেখরের উইলের বয়ানটা তার নিশ্চয়ই জানা ছিল। কাজেই লক্ষ টাকা দামের শর্মিষ্ঠাকে কুক্ষিগত রাখার এটাই ছিল তার কাছে প্রশস্ততম রাস্তা। তবে তার একটা জায়গায় ভুল হয়েছিল। ওর ধারণা হয়েছিল যে জয় সম্পূর্ণ হয়েছে, কিন্তু শর্মিষ্ঠার যে একটা নিজস্ব মন ছিল, বিবেক ছিল, সেটা সে ধারণা করতে পারেনি। অনভিজ্ঞ শর্মিষ্ঠা তার জালে জড়িয়ে পড়ে যে কি অন্তর্জালায় জ্বলেছে তা সে অনুভব করতে পারেনি। আপনি কি ব্রতিশেখর বাবুর সঙ্গে কথা বলেই বুঝতে পেরেছিলেন যে তার মেয়ে এমনই একটা নোংরা ব্যাপারে জড়িয়ে পড়েছে? না না, আমার কেবল একটা সন্দেহ জেগেছিল যে ব্যাপারটা ঈশ্বর ভক্তি না অন্য কিছু। ব্যাপারটা যে কি সেটা বুঝতে পারলাম মুনিয়া আর শর্মিষ্ঠাকে দেখে। দেখলাম বাপ অথবা বন্ধুর সামনে শর্মিষ্ঠা চিত্তাকাতর, সংশয় আচ্ছন্ন একটি চরিত্র, একলা মুনিয়ার সামনে উজ্জ্বল। সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে মুনিয়ার সুন্দর মুখের মুখোশটা সরে গিয়ে বেরিয়ে এলো একটা হিংস্র পিশাচের রূপ।
রমলার গানের সামনে শর্মিষ্ঠার অসহায় আর্ত চেহারা দেখে ব্যাপারটা খানিকটা আঁচ করা গেল। সমরেশ জিজ্ঞেস করলো, মুনিয়া তো স্তভামত সমকামীও হতে পারে, সেক্ষেত্রে কি তাকে পিশাচি বলা ঠিক হবে? না, তবে আমি প্রথম দর্শনেই বুঝেছিলাম মুনিয়া যাকে বলে বিকীর্ণ মনমথা, সমকামী কখনোই নয়। এটা আমার মেয়েলি সহজাত প্রবৃত্তিতে বুঝেছিলাম। তোমরা কি বুঝেছিলে আমি জানি না। তাছাড়া তোমাদের সামনে স্বামীর সঙ্গে তার বাক্যালাপের বিবরণ শুনে তো আর কোনো রকম সন্দেহই থাকে না। কাজেই যদিও তখনও আমি উইলের কথা জানতাম না, তাহলেও মুনিয়ার স্বরূপ বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন কাল রাত্রে উজ্জ্বলবাবুর ওপরে আক্রমণের কথা নীলকান্তবাবু যখন বললেন, তখন বুঝলাম মুনিয়া পরাজয়ের সম্মুখীন হয়েছে। মিরচান্দানি হোটেলে না থাকা সত্ত্বেও সে বাইরে গিয়েছিল এই আক্রমণটা অর্গানাইজ করতে। অর্থাৎ একবার উজ্জ্বলবাবু বিয়ের প্রস্তাব নিয়ে আসায় শর্মিষ্ঠা তার অন্ধকারময় অস্বাভাবিক অস্তিত্ব থেকে বেরিয়ে এসে স্বাভাবিক সুস্থ ভবিষ্যতে প্রবেশ করার প্রেরণা পেয়েছে। তাই মুনিয়া হুন্নে হয়ে উঠেছে। সে উজ্জ্বলবাবুকে মেরে ফেলতে সক্ষম হলে কি হতো বলা কঠিন, কিন্তু ব্যর্থ হয়ে নিজের মৃত্যু ডেকে আনল। কারণ শর্মিষ্ঠার সামনে তার স্বরূপ তখন সম্পূর্ণ উদ্ঘাটিত। তাহলে মুনিয়াকে নিহত দেখেই তুমি বুঝতে পেরেছিলে যে শর্মিষ্ঠাই হত্যাকারী? না না, আমার সামনে তখন 3 জন সম্ভাব্য হত্যাকারী, ডক্টর রয়, উজ্জ্বলবাবু এবং শর্মিষ্ঠা। 3 জনেরই মোটিভ আছে এবং প্রত্যেকের ক্ষেত্রে সেটা অত্যন্ত জোরালো। প্রথমে দেখতে পাচ্ছি মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, কিন্তু বিষক্রিয়ার কোনো লক্ষণ নেই। তাহলে এক্ষেত্রে এটা মনে হওয়াই স্বাভাবিক যে আঙুল ভাঙাই মৃত্যুর কারণ। একটার পর একটা আঙুল মুটকে মুটকে ভাঙলে যন্ত্রণায় যে একটি মেয়ের মৃত্যু হতে পারে না তা নয়, কিন্তু সেক্ষেত্রে একটা ধস্তাধস্তির চিহ্ন থাকতো, বিদ্যা একটা গোলমেলের উল্লেখ করত, অন্তত মৃতের মুখে ভয়ানক যন্ত্রণার ছাপ থাকতো। সেসব অনুপস্থিত। মৃত্যুর পর মৃতের মুখ স্বাভাবিক করে দেওয়া হয়েছে হয়তো, কিন্তু তাও নয়। লক্ষ্য করেছেন নিশ্চয়ই মৃতের মুখে একটা ক্লিষ্ট যন্ত্রণার ছাপ, তাহলে সেটাও থাকতো না। তাছাড়া মৃতদেহের পজিশন দেখে একটা কথাই মনে হয় মৃত্যু হঠাৎ এসেছে, এবং যখন এসেছে তখন সম্ভবত ঘরে কেউ ছিল না। তাহলে নিঃসন্দেহে বলা যায় যে সে মৃত্যু কোনো এক ধরনের বিষক্রিয়ার ফল। এমনকি কোনো বিষ আছে যা কোনো রকম চিহ্ন না রেখে মানুষের প্রাণহরণ করে? তখনই আমার প্রুসিক অ্যাসিডের কথা মনে পড়ল। আমি আপনাদের সে কথা বলেছিলাম। হ্যাঁ, কিন্তু তখন আমরা আঙ্গুল ভাঙা নিয়ে ভয়ানক ব্যস্ত ছিলাম। সে যাই হোক, প্রুসিক অ্যাসিড কীটনাশক বানাতে কাজে লাগে। ডক্টর রায়ের ল্যাবরেটরি ঘরে সে বস্তু থাকার সম্ভাবনা আছে। অতএব কোন বিষে হত্যাকাণ্ডটি ঘটেছে সেই বিষয়ে প্রায় নিঃসন্দেহ হওয়া গেল। এরপর দেখা যাচ্ছে মুনিয়া খাটের ওপর চিত হয়ে পড়ে আছে, পরনে ফ্ল্যানেলের ড্রেসিং গাউন, পায়ে গরম মোজা। এর সঙ্গে দেখছি টেবিলের ওপর রাখা ইলেকট্রিক চুল্লি আর ড্রেসিং গাউনের গলার কাছে তরল একটা কিছু পড়ার দাগ। এই সবকটি একসঙ্গে দেখিয়ে দিচ্ছে কিভাবে বৃষ্টি প্রযুক্ত হয়েছে এবং আঙুল ভাঙার কারণ কি। কিভাবে? মুনিয়ার মতো ফ্যাশনেবল মেয়ের পায়ে মোটা কালো পশমের মোজা আর ইলেকট্রিক হিটার ইত্যাদি একটি বিষয় নিঃসন্দেহ করে যে সে শীতে অত্যন্ত কাবু হয়ে পড়েছিল। মুনিয়া পাহাড় অঞ্চলের মেয়ে ছিল না, ছিল বোম্বের অধিবাসী। কাজেই কালকে শীতে রাত 10টায় বাড়ি ফিরে যে সে কাতর হয়ে পড়বে তাতে কোনো সন্দেহ থাকে না। তোমাকে আর শিবেনবাবুকে কম্বলে স্তূপ বলে যতই ঠাট্টা করি না কেন, শীতটা যে সত্যিই মারাত্মক রকমের পড়েছে তাতে তো সত্যিই কোনো প্রশ্ন ওঠে না। এখন ডক্টর রায়ের কথায় আমরা জানি যে মুনিয়া ছিল হাঁপানির রোগী। এটা সম্ভব যে নিঃশ্বাসের কষ্ট হলে সে গলায় ওষুধ স্প্রে করত, যা সাধারণত এই রোগের রোগীরা করে থাকে। সেই ওষুধের সঙ্গে যদি বিষ মিশিয়ে দেওয়া যায় তাহলে স্প্রে করার সঙ্গে সঙ্গে মৃত্যু হতে পারে। ব্যাপারটা যে সেই রকমই কিছু হয়েছিল তার প্রমাণ গলার কাছে দাগটা। মুনিয়া যে ওরকম দাগি ড্রেসিং গাউন পরবে সেটা অসম্ভব। তাহলে নিশ্চয়ই তার মৃত্যুর পর হাত থেকে পড়ে যাওয়া স্প্রে করার যন্ত্রটা থেকেই ওষুধ চলকে বেরিয়ে গিয়ে গলার কাছে দাগ ধরিয়ে দিয়েছিল। এই পর্যন্ত যখন যুক্তিতে কোনো রকম বাধা পাচ্ছি না, তাহলে এটাকেই সত্যি বলে মেনে নিলে
হাতের আঙুল ভাঙার কারণটা স্পষ্ট হয়ে ওঠে। স্প্রে করার যন্ত্রটা যখন নেই তখন সেটা নিশ্চয়ই হত্যাকারী বা তার শাগরেদ বা অন্য কেউ পরে সরিয়ে নিয়েছিল, এবং এত পরে যখন মৃতদেহ শক্ত হতে আরম্ভ করেছে, যে জন্য আঙুলগুলো ভাঙার দরকার পড়েছিল। এই আঙুল ভাঙার মতো ক্ষমতা এ বাড়িতে দুজনের আছে, এক ডক্টর রয়, দুই উজ্জ্বল। এই দুজনের সম্পর্কে কতগুলো আশ্চর্যজনক খবর পাওয়া গেল নীলকান্তবাবুর কথায়। প্রথমত, উজ্জ্বলবাবুকে নিয়ে আসার পর মুনিয়াকে দেখে পুলিশের সামনে ডক্টর রায় উত্তেজনা প্রকাশ করেছিলেন, কিন্তু উজ্জ্বলবাবু তা করেননি। ডক্টর রায় যদি এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র করে থাকতেন তাহলে তিনি কখনোই পুলিশের সামনে উত্তেজনা প্রকাশ করতেন না। তার প্রথমা স্ত্রী বিয়ের 4 বছরের মধ্যে অস্বাভাবিক মৃত্যুবরণ করেন। দ্বিতীয় স্ত্রীও যদি সেই 4 বছরের মাথাতেই মারা যায় তাহলে যে পুলিশ তার প্রতি ভয়ানকভাবে সন্দিগ্ধ হয়ে পড়বে তাতে তার সন্দেহ থাকার কথা নয়। তার উপর যদি তিনি উত্তেজনা প্রকাশ করেন তাহলে তার বিরুদ্ধে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ভয়ানক জোরালো হয়ে পড়ে। মুনিয়ার হাত থেকে উদ্ধার পেয়ে তিনি নিশ্চয়ই জেলে পচে বা ফাঁসি কাঠে ঝুলে নিজের জীবনটা শেষ করতে চাননি। কাজেই তার পক্ষে এবিধ আচরণ হত্যাকারী হিসেবে খুবই আশ্চর্য হতো। দ্বিতীয়ত, তিনি যখন নিজেকে হত্যাকারী বলে ঘোষণা করলেন তখন তো সব সন্দেহই চলে গেল। হত্যাকাণ্ডটা বাহ্যত পূর্ব পরিকল্পিত। কেন বাহ্যত বললুম সেটা পরে বলছি। এই পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডের নায়ক কখনোই নিজেকে এভাবে ধরিয়ে দিতে পারে না। এরপর উজ্জ্বলবাবুর কথা ধরা যাক। এই ক্রোধী, নিষ্ঠুর, নৃশংস লোকটি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেও তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীকে দেখে কোনো রকম উত্তেজনা প্রকাশ করছেন না। এটা কি অবিশ্বাস্য নয়? কেন করছেন না? নিশ্চয়ই এমন কোনো অনাগত ঘটনার সম্ভাবনা তার মনকে আচ্ছন্ন করে রেখেছে, যা তার মৃত্যুর মুখ থেকে ফিরে আসার চেয়েও ভয়ঙ্কর। এই সম্ভাবনাটারই একটা ইঙ্গিত পাচ্ছি উজ্জ্বলবাবুর নীলকান্তবাবুকে মুনিয়াকে গ্রেফতার করার অনুরোধের মধ্যে। নীলকান্তবাবু ভেবেছিলেন উজ্জ্বলবাবুর ইচ্ছে যে মুনিয়া শাস্তি পাক, কিন্তু তিনি খেয়াল করেননি যে উজ্জ্বল এই ধরনের শাস্তিতে বিশ্বাসই করেন না। তাহলে যে গ্রেপ্তারের জন্য এই অনুরোধ তা একমাত্র প্রোটেক্টিভ কাস্টাডি হতে পারে। অর্থাৎ উজ্জ্বল জানতেন যে মুনিয়া নিহত হতে যাচ্ছে, এবং তাতে তার এত ব্যাকুলতার কারণ এই হতে পারে যে নিশ্চয়ই তার কোনো প্রিয়জন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়তে যাচ্ছে। তার শ্বশুর যদি শাশুড়ির সম্ভাব্য খুনি হতেন তাহলে তার বিশেষ বিচলিত হওয়ার কারণ ছিল না। তাহলে অপরজনকে? এখানেই আমাদের সন্দেহ গিয়ে পড়ল শর্মিষ্ঠার ওপর। বিদ্যার সাক্ষ্যটা এবার এই সন্দেহের আলোয় বিচার করলে দেখা যাচ্ছে যে মুনিয়া স্প্রে করার যন্ত্রে বিষ মেশানোর সুযোগ এবং সময় দুই শর্মিষ্ঠার ছিল। সে অনেকক্ষণই সকলের দৃষ্টির আড়ালে ছিল। মজুমদারকে মিনিট 15 জিজ্ঞাসাবাদ করার পর নীলকান্তবাবু বাইরে বেরিয়ে এসে দেখলেন বক্তৃতারত ডক্টর রায় এবং বোর্ড প্রভাবতীকে। ইতিমধ্যে ডাক্তারকে ফোন করা হয়ে গেছে, কারণ তার 5 মিনিট বাদেই ডাক্তার এসে পৌঁছেছেন। যদি ধরে নিই ডাক্তারকে ফোন করতে মিনিট 5ও সময় লেগেছে ডক্টর রায়ের, তাহলে তার মাত্র মিনিট 10 বক্তৃতাতেই প্রভাবতী বোর্ড হয়ে যাবে এতটা ইন্টেলেকচুয়াল সে নয়। তাহলে বোঝা যাচ্ছে ডক্টর রয় আগাগোড়া প্রভাবতীর কাছেই ছিলেন। তখন শর্মিষ্ঠা কোথায় ছিল? তারও পরে মুনিয়ার সঙ্গে সে তার ঘরে ঢুকেছে। ডক্টর রায়ও এবার ঢুকেছিলেন, কিন্তু গালাগাল খেয়ে পালিয়ে আসেন। আচ্ছা, শর্মিষ্ঠা বিষটা সংগ্রহ করলো কখন? সে কি আগে থেকেই সেটা জোগাড় করে নিজের কাছে রেখেছিল? তাহলে কিন্তু শর্মিষ্ঠা যতই না মানসিক যন্ত্রণায় ভুগে থাক, ব্যাহত নয়। এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মেনে নিতে হয়। আর সেক্ষেত্রে সামাজিক, মানবিক, নৈতিক কোনো আইনই একে সমর্থন করতে পারে না। শর্মিষ্ঠা বিষটা আগে থেকে সংগ্রহ করে রাখেনি। কখন করেছে সেটা বিদ্যার সাক্ষ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন, ডাক্তার খান্না উজ্জ্বল আসার 20 মিনিট বাদে এ বাড়িতে আসেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রওনা না হলেও তার আসতে 10 মিনিট লাগত। তাহলে উজ্জ্বল আসার 10 মিনিট বাদে তিনি খবর পেয়েছেন। অথচ বিদ্যা বলছে ল্যাবরেটরি ঘরে যেতে এখান থেকে লাগে 5 মিনিট। লাফিয়ে চলা মেয়ে শর্মিষ্ঠার আরও কম লাগবার কথা। তাহলে শর্মিষ্ঠা নিশ্চয়ই বাকি সময়টার মধ্যে ল্যাবরেটরি থেকে বিষটা সংগ্রহ করেছে। তাহলেও প্রশ্ন থাকেই যে এই হত্যাকাণ্ডটা কি পূর্ব পরিকল্পিত? এর সমাধানের জন্য একটু জটিল বিবেচনা করা দরকার। দেখুন,
ফ্রয়েডীয় স্বপ্নতত্ত্বে দেখতে পাচ্ছি আমাদের সহজাত আদিম প্রবৃত্তিগুলো অনেক সময় আমাদের মনের কুৎসিত নিষ্ঠুর সমাজবিরোধী বা পাশবিক কোনো না কোনো বাসনা বা অভিপ্সাকে জাগিয়ে তোলে। সেগুলোর কোনোটা এতই বীভৎস যে আমাদের সভ্যতার আবরণে ঢাকা শিক্ষিত মনের সামনে যদি তাদের আলাদা আলাদা করে এনে দাঁড় করিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো আমরা বিশ্বাসই করতে পারবো না যে আমাদের মনে তাদের জন্ম হতে পারে। সেজন্য আমরা তাদের চাপা দিয়ে রেখে দিই আমাদের অবচেতন মনেরও একদম নিচের স্তরে, যেরকম অপরাধী বা উন্মাদদের আমরা গড়াদের পেছনে পাঠিয়ে দিই। আমাদের শিক্ষিত সভ্য ভদ্র চেতনায় তাদের প্রবেশ একেবারে নিষিদ্ধ, কিন্তু তাদের আমরা একেবারে ঠেকিয়েও রাখতে পারি না। আমাদের মনের গভীরতম প্রদেশ থেকে মাঝে মাঝে তারা বেরিয়ে আসে যখন তাদের পাহারাদার স্নায়ুরা থাকে শিথিল এবং অসতর্ক, যেমন আমাদের ঘুমের মধ্যে বা জাগর স্বপ্নে। তখন তারা আমাদের তাদের কদাকার চেহারাগুলো দেখিয়ে দিয়ে যায়। এখন বিমাতার সঙ্গে অস্বাভাবিক সম্পর্কের জন্য শর্মিষ্ঠার মনে জমে উঠেছিল দুঃসহ গ্লানির বোঝা। তার সমস্ত সত্তা, অহংকার এবং বিবেক পদে পদে লাঞ্ছিত ও অপমানিত হচ্ছিল। কিন্তু সমকামিতার নোংরা জাল খুবই শক্ত, তাকে ছেড়ে বেরিয়ে আসা কঠিন। কাজেই স্বাভাবিকভাবে ধীরে ধীরে তার অবচেতন মনের অন্ধকারে জন্ম নিয়েছে জিঘাংসা। পেপারব্যাকে পড়া মাফিয়াদের কীর্তিকলাপের কথা সেই জিঘাংসাকে পরিপুষ্ট করেছে, বাড়িয়ে তুলেছে। তারপর কাল যখন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা উজ্জ্বলকে খাদের তলা থেকে উঠে আসতে দেখেছে, তখনই তার সমস্ত পাহারাদার স্নায়ুজাল ছিঁড়ে সেই দানব বেরিয়ে এসেছে। তাকে ঠেকিয়ে রাখবার ক্ষমতা তার তখন নেই। কাজেই হত্যাকাণ্ডটা পূর্ব পরিকল্পিত কি পূর্ব পরিকল্পিত নয় সেটা বড় কথা নয়। এর আগে বোধহয় বিচার করা দরকার যে খুনটা ঠান্ডা মাথায় সব দিক ভেবে চিন্তে করা হয়েছে, নাকি প্রচণ্ড স্নায়বিক আঘাতে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে করা হয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন যে কাল রাত্রি থেকেই শর্মিষ্ঠা মনের ভারসাম্য হারিয়ে ফেলেছিল? হ্যাঁ, তাই হবে। আমার বোধহয় আপনার কথাই ঠিক। উজ্জ্বল উঠে আসবার পরেই যেভাবে তাকে জড়িয়ে ধরেছিল আর তারপর বাড়ি আসা পর্যন্ত গায়ের সঙ্গে আঠার মতো সেটেছিল, সেটা বেশ অস্বাভাবিক। জিপেও তো পাশে বসে ক্রমাগত উজ্জ্বলের কানে কানে ফুসুর ফুসুর করে কিসব বলে যাচ্ছিল। কি বলছিল তুই বুঝতে পারিসনি? তখন বুঝিনি, ভেবেছিলুম ইংরেজিতে যাকে বলে সুইট নাথিংস হবে বোধহয়। এখন বুঝতে পারছি উজ্জ্বলবাবুকে তখনই শ্রীমতী তার পরিকল্পনার কথা বলেন, আর সেই জন্যই উজ্জ্বলবাবু অত চিন্তিত আর অন্যমনস্ক হয়েছিলেন। বোধহয় শর্মিষ্ঠাকে ফিজিক্যালি কিভাবে ঠেকানো যায় তার চিন্তাই করছিলেন। এদিকে বিদ্যা বারান্দায় বসে আছে, তাকে এড়িয়ে শাশুড়ির ঘরে ঢোকাও যাচ্ছে না তাকে চেক করার জন্য। রাত 2টো পর্যন্ত বিদ্যা বসেই রইল। ইতিমধ্যে বোধহয় উজ্জ্বল ঘুমিয়ে পড়েছিলেন। ভোর রাত্রে ঘুম ভাঙতেই দৌড়লেন শাশুড়ির ঘরে। ঢুকেই বুঝেছিলেন তিনি গত হয়েছেন। শরীরের অবস্থান দেখে আন্দাজ করেছিলেন যে স্প্রে করার যন্ত্রণাটাই গোলমালের মূল, কিন্তু কিভাবে সেটা ভালোভাবে বুঝতে পারেননি। বোধহয় উনি বেশি উত্তেজিত ছিলেন সেই জন্য। তা তো হলো, আপনি আঙ্গুল ভাঙা দেখে আন্দাজ করলেন যে জামাই ভোর রাতে উঠেছিল, কিন্তু শ্বশুরও উঠেছিল বুঝলেন কি করে? মুনিয়া খুন হয়েছে কি হয়নি বা কিভাবে খুন হয়েছে সেটা বিশদভাবে জানার আগেই তিনি নিজেকে হত্যাকারী ঘোষণা করে দিলেন। অথচ তিনি যে হত্যাকারী হতে পারেন না সেটা গোড়াতেই বোঝা গিয়েছিল। তাহলে তিনি নিশ্চয়ই কাউকে বাঁচাতে চাইছেন। কাকে? সমীকে নয়, কারণ সমী যে খুন করেছে তা বোধহয় তিনি এখনও জানেন না। এদিকে আমরা জানি যে উজ্জ্বলবাবু ভোর রাত্রে মুনিয়ার ঘরে ঢুকেছিলেন। তাহলে এটা সম্ভব যে ডক্টর রায় তাকে দেখতে পান এবং সমীর ভবিষ্যৎ ভেবে তার জায়গায় নিজেকে বলি দিতে উদ্যত হয়েছেন। ওই যে বললেন গলা টিপে, সেটাও আমার অনুমানকেই সমর্থন করে। ভদ্রলোক জানেন তো যে হবু জামাইটি কি গোয়ার গোবিন্দ। ডক্টর রায় যত শিক্ষিত ততই দেখছি প্রশস্ত হৃদয়। আচ্ছা বৌদি, শর্মিষ্ঠা ভালো হয়ে উঠবে তো? দময়ন্তীর মুখটা আস্তে আস্তে করুণ হয়ে এলো। বলল, নিজের মায়ের মস্তিষ্কের বিকৃতি আর বিমাতার অসুস্থ মনোবৃত্তি, এই দুইয়ে দুষ্টগ্রহের ফেরে পড়ে বেচারি জীবনের স্বাভাবিক রাস্তা থেকে সরে গেল। অথচ নিজে চেয়েছিল একটা সুস্থ স্বাভাবিক জীবন। আর যদি আমরা ওকে সুস্থ করে তুলতে না পারি, তাহলে বলবো আমাদের চিকিৎসা শাস্ত্র অর্থহীন।
তবে একটা ভরসার কথা, আমি বিশ্বাস করি উজ্জ্বলবাবু ওর কাছেই থাকবেন। ভদ্রলোক সত্যিই ভালোবেসেছিলেন শর্মিষ্ঠাকে। আমি ওকে যতটুকু চিনেছি বা বুঝেছি, উনি শত্রুকে ঘৃণা করেন দয়াহীনভাবে, আর শর্তহীনভাবে ভালোবাসেন প্রিয়জনকে। ওর কাছ থেকে শর্মিষ্ঠা এমন একটি জিনিস পাবে যা বোধ করি সমস্ত অসুখ থেকে মানুষকে মুক্ত করতে পারে, এবং কোনো চিকিৎসা শাস্ত্রই যা কখনোই দিতে পারে না। সমরেশ ঘন ঘন মাথা নেড়ে বলল, ঠিক ঠিক। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা। পর্বত বহ্নিমান। দময়ন্তী শ্রেয়া, শর্মিষ্ঠা স্নেহা, মুনিয়া ঋষিতা, শিবেন সুপ্রতিম, সমরেশ কিঞ্জল, রমলা মিষ্টি, উজ্জ্বল সৌমিক, বিএস রায় সৌমজিৎ, বিদ্যা বর্ণিনী, নীলকান্ত শ্রীদীপ, ডক্টর খান্না অরিত্রা, প্রভাবতী অনুজা এবং গল্প পাঠে আমি স্বর্ণাভ। পর্ব পরিচালনায় শ্রীদীপ, পোস্টার ডিজাইন শ্রীদীপ ও শ্রেয়া, অরিজিনাল স্কোর অ্যান্ড এসএফএক্স শ্রীদীপ। আজ এই পর্যন্তই। ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, অনলি অন আনফিল্টার্ড। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।